আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম বিদ্যাবাড়ির ডিজিটাল ক্লাসরুম থেকে আমি আপনাদের সাথে আছি ফুজাইল রহমান, সিনিয়র শিক্ষক, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, বিদ্যাবাড়ি। আজকে আমরা আছি শিক্ষক নিবন্ধন পরীক্ষার লেকচার 5 নিয়ে, বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। আজকে আমরা পড়ব লিঙ্গ প্রকরণ, বচন, উপসর্গ, সংখ্যাবাচক শব্দ ও দ্বিরুক্ত শব্দ। এই কয়েকটা অংশ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে আপনাকে এখানে একটা বিষয় বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে লিঙ্গ প্রকরণ। এখান থেকে একটা প্রশ্ন আসবে, দেখতে মনে হচ্ছে অধ্যায়টা একেবারে ছোট, কিন্তু একবারে ছোট না। বিসিএস থেকে শুরু করে প্রত্যেকটা পরীক্ষা আসে, বিশেষত নিবন্ধন পরীক্ষা। সরাসরি আপনার সিলেবাস যেটা এনটিআরসি কর্তৃপক্ষ দিয়েছে সেখান থেকে স্পষ্টত এখানে বলা হয়েছে যে লিঙ্গ প্রকরণ থেকে প্রশ্ন আসবেই। লিঙ্গ প্রকরণ শব্দটা দ্বারা আমরা কি বুঝি? বাংলায় লিঙ্গ প্রকরণ 4 প্রকার। এক, পুরুষবাচক, যে সমস্ত শব্দ দ্বারা পুরুষকে বোঝায়, মেল পার্সন, মেল, তাকে বলে পুরুষবাচক। আর যদি ফিমেল বোঝায় তবে তাকে বলে হচ্ছে স্ত্রীবাচক। দাদি, নানি, হ্যাঁ, এইগুলো সরাসরি এইভাবে পরীক্ষায় আসে না। আর যদি কোনো কিছু ছেলে এবং মেয়ে দুটার মধ্যে মেল ফিমেল কোনোটাই না বোঝায়, তাকে বলে হচ্ছে ক্লীবলিঙ্গ, জড়বস্তু। উভয় লিঙ্গ, ছেলে মেয়ে দুইটাই বোঝাবে। শিশু ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। কবি মহিলা কবি, ডাক্তার মহিলা ডাক্তার, শিল্পী মহিলা শিল্পী, দুটাই হতে পারে। কিন্তু এভাবে আমাদের চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে না। লিঙ্গ পরিবর্তন বা লিঙ্গান্তর, এখান থেকে প্রশ্ন আসবে যে সভ্য এর স্ত্রীবাচক শব্দ কোনটি? সভ্য। তাহলে চাকরি পরীক্ষায় প্রশ্নগুলো কিভাবে আসে, চলুন আমরা এটা একটু খেয়াল করব। আমরা প্রথমে এখানে একটু খেয়াল করব যে এডিট করার সময় এই জায়গাটা একটু ডিলিট করে নেবেন। এডিট করার সময় আগে ম্যাথের লেখা ছিল নোট, ম্যাথ নোটটা একটু ডিলিট করে দিবেন। চলুন আমরা একটু লিখবো যে পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে, এই বিষয়গুলো আমরা একটু দেখব। পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, পুরুষ স্ত্রীবাচক শব্দ, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। এখানে একটু খেয়াল করুন একটা বিষয়, সেটা হচ্ছে কি, এক, সাধারণ অর্থে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। আপনার পরীক্ষায় যেটা আসবে সেটা আপনাকে একটু বুঝে পড়তে হবে। দুই, বিবাহোত্তর অর্থে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। বিবাহোত্তর অর্থে। তিন, একই শব্দের দুটি করে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। একই শব্দের দুটো করে। চার, নিত্য পুরুষ অর্থে। পাঁচ, নিত্য স্ত্রী অর্থে পুরুষ ও স্ত্রীবাচক। নিত্য পুরুষ অর্থে কিছু শব্দ ব্যবহৃত হবে, আবার নিত্য স্ত্রী অর্থে কিছু শব্দ ব্যবহৃত হবে। 6 নম্বরে হচ্ছে ক্ষুদ্রার্থে। এই 6টা আমি প্রথমে বুঝাবো, এরপর আমরা বিস্তারিত আলোচনায় যাব। 7, বিদেশি, 8 তৎসম। এক্ষেত্রে আপনাকে প্রথমে খেয়াল করতে হবে যে বিষয়টা, যেমন আমি একটা শব্দ লিখলাম ভাই, ভাইয়ের বিপরীত শব্দ হচ্ছে বোন। শিক্ষক, এর বিপরীত শব্দ হচ্ছে শিক্ষিকা। শিক্ষিকা। দেবর, এর বিপরীত শব্দ হলো ননদ। বন্ধু, এর বিপরীত শব্দ হলো কি? বান্ধবী। দেখুন আমি একটা করে পুরুষ একটা করে স্ত্রীবাচক শব্দ লিখলাম। ভাইয়ের বিপরীতে বোন সাধারণ অর্থে, এখানে কোনো বিয়ের সম্পর্ক নাই। অর্থাৎ যেই পুরুষ ও স্ত্রীবাচকের ক্ষেত্রে বিয়ের কোনো সম্পর্ক থাকে না, সেটাকে বলে হচ্ছে সাধারণ অর্থে। এখন ভাইকে আপনি বিয়ে করিয়েছেন, তাহলে ভাইয়ের বউকে আমরা কি বলি? ভাবি বলি। ভাইয়ের বউকে আমরা কি বলি? ভাবি। তাহলে একটু খেয়াল করেন তো, ভাইয়ের বিপরীত শব্দ একটা লিখলাম ভাবি, তাহলে ভাবিটা কি হবে? ভাবিটা হচ্ছে বিবাহোত্তর আর বোনটা হচ্ছে সাধারণ। এক, সাধারণ অর্থে, দুই, বিবাহোত্তর অর্থে। আপনার বোনকে বিয়ে দিয়েছেন, তাহলে বোনের হাজবেন্ডকে আপনারা কি বলেন? বলেন তো। এখানে যদি আপনি আমার লাইভ ক্লাসে থাকতেন, অনেকে হয়তো বলতেন স্যার দুলাভাই বলি, এই বলি সেই বলি। মনে রাখতে হবে এখানে বোনের বিপরীত শব্দ হচ্ছে ভাই,
আপনি বোনের হাজবেন্ডকে দুলাভাই বলতে পারবেন না, বোনের হাজবেন্ডকে ভগ্নিপতি বলতে পারবেন, অথবা ভাই অথবা ভাইয়া, এই টাইপের ভাইয়ের সমার্থক যে কোনো শব্দ বলতে পারবেন, দাদা বলতে পারবেন। তাহলে বোনের হাজবেন্ডকে আমরা কি বলে? ভগ্নিপতি। তাহলে বোনের বিপরীত শব্দ দেখুন দুইটা, একটা হচ্ছে সাধারণ অর্থে ভাই, একটা হচ্ছে বিবাহোত্তর অর্থে ভগ্নিপতি। 1 2 3, একই শব্দের দুটি করে। বোনের বিপরীতে দুইটা পুরুষ, ভাইয়ের বিপরীতে দুইটা স্ত্রী। এখন একটা ছেলে শিক্ষকতা করলে আমরা তাকে বলি শিক্ষক, কিন্তু একটা মেয়ে যদি শিক্ষকতা করে আমরা তাকে কি বলি? শিক্ষিকা। ধরেন আপনার একজন শিক্ষক আছেন যে স্যারের বউ শিক্ষক না, স্যার শিক্ষক কিন্তু স্যারের ওয়াইফ উনি শিক্ষক না, তাহলে স্যারের ওয়াইফকে এখন আপনি কি বলে সম্বোধন করবেন? ম্যাডাম, আসসালামু আলাইকুম। সচরাচর দেখুন আমরা কিন্তু এই কাজটি করে থাকি, কিন্তু এটা করা যাবে না। স্যারের বউ হলে ম্যাডাম কেন? তাহলে যে মেয়ে শিক্ষক সেই মেয়ে কি করলো? সে তো শিক্ষিকা, সে ম্যাডাম। কিন্তু স্যারের বউকে আমরা কি বলি? ম্যাডাম বলে বলা যাবে না। আপনি বলবেন শিক্ষক পত্নী। ও শিক্ষক পত্নী কেমন আছেন? ম্যাডাম বলতে পারবেন না। শিক্ষিকা বিয়ে করেছে, যদি টিচার না হয় তাহলে আপনি তাকে বলবেন শিক্ষিকা পতি। শিক্ষিকা পতি। দেবরের বিপরীত শব্দ হচ্ছে ননদ। দেবর বিয়ে করেছে, দেবরের হাজবেন্ডকে, দেবরের ওয়াইফকে আমরা কি বলি? যা বলি, যা। আর ননদকে বিয়ে দিয়েছেন, ননদের হাজবেন্ডকে বলি নন্দাই, নন্দাই অথবা ঠাকুর জামাই। এখন বলুন তো, যে আপনার বন্ধুকে বিয়ে করেছেন, এখন বন্ধুর বউকে আমরা কি বলি? সচরাচর আপনার মাথায় গুড়গুড় করছে, বন্ধুর বউ মানে কি? ভাবি। বন্ধুর বউ ভাবি না। অথবা আপনি আপনার বান্ধবীকে বিয়ে দিয়েছেন, তাহলে বান্ধবীর হাজবেন্ডকে আপনি কি বলে সম্বোধন করেন? একটু মনে করেন তো দেখি, যে বান্ধবীর হাজবেন্ড ওনাকে আপনি কি বলে সম্বোধন করেন? সচরাচর আমরা কি বলি? দুলাভাই, ভাইয়া। এটা বলা যাবে না। বান্ধবী, বন্ধুর বউকে আপনি বলতে পারবেন বন্ধু পত্নী। হ্যাঁ, বন্ধু পত্নী বলবেন। কেউ যদি ভুলে গিয়ে বলেন না বন্ধুর বউ আমার বান্ধবী খাইছে, ওরপর থেকে কিন্তু আপনার আর বন্ধুর বাড়ি যেতে দেবে না। আর বান্ধবী যদি চিন্তা করেন না আমার বান্ধবীর হাজবেন্ড সেও আমার বন্ধু, বা দুলাভাই, দুদিন পরে সতীন বানায় রাখতে পারে, কিন্তু এটা বলা যাবে না। তারা বলবেন বান্ধবী পতি, বান্ধবী পতি। ভাই বা ভাইয়া বলতে পারবেন না। তাহলে আমরা 1 2 3 তিনটা করে পড়লাম। সাধারণ অর্থে পুরুষ স্ত্রীবাচক শব্দ, বিবাহোত্তর অর্থে পুরুষ স্ত্রীবাচক শব্দ, একই শব্দের দুটি করে পুরুষ অথবা স্ত্রীবাচক শব্দ। আপনার পরীক্ষায় আসবে নিচের কোন শব্দের দুটি স্ত্রীবাচক শব্দ আছে, নিচের কোন শব্দের দুটি পুরুষবাচক শব্দ আছে, এটা আপনার পরীক্ষায় আসবে। নিচের কোন শব্দের দুটি পুরুষবাচক শব্দ আছে, অথবা নিচের কোন শব্দের দুটি স্ত্রীবাচক শব্দ রয়েছে, এই শব্দটা একটু খেয়াল রাখবেন। তাহলে আসুন, নিত্য পুরুষবাচক, নিত্য স্ত্রীবাচক, ক্ষুদ্রার্থে, এটাতে আমরা পড়ে যাচ্ছি। আশা করি 1 2 3 বুঝতে পেরেছেন। সাধারণ অর্থে, বিবাহোত্তর অর্থে। সাধারণ অর্থে, বিবাহোত্তর অর্থে একই শব্দের দুটি করে পুরুষ বা স্ত্রীবাচক অর্থে, একই শব্দের দুটি করে পুরুষ বা স্ত্রীবাচক অর্থে ব্যবহৃত হয়। এই তিনটা অর্থে খেয়াল করবেন। আচ্ছা, নিত্য পুরুষ, নিত্য পুরুষ বলতে আমরা কি বুঝি? রাষ্ট্রপতি, যার বিপরীতে কোনো স্ত্রীবাচক শব্দ নাই। পুরুষ হলেও রাষ্ট্রপতি, মহিলা হলেও রাষ্ট্রপতি। যেমন এখন যদি আমি আপনাকে বলি বাংলাদেশের রাষ্ট্রপতি হচ্ছে, মহামান্য রাষ্ট্রপতির নাম কি? শাহাবুদ্দিন। কিন্তু ভারতের মহামান্য রাষ্ট্রপতির নাম হচ্ছে দ্রৌপদী মুর্মু। ভারতের রাষ্ট্রপতি তিনি একজন মহিলা, তিনি ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি। প্রথম রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা পাতিল সিংহ। আর দ্রৌপদী মুর্মু তিনি একজন সাঁওতাল নারী, তিনি একজন সাঁওতাল নারী রাষ্ট্রপতি। দেখুন, কাপুরুষ, একটা পুরুষকে আমরা বলি কাপুরুষ, একটা মহিলাকে বলি কাপুরুষ। একটা মহিলাকে আমরা কখনো বলি না তুই একটা কা মহিলা, নিত্য পুরুষ। নিত্য স্ত্রী বলতে আমরা কি বুঝি? সতীন, যার বিপরীতে কোনো পুরুষ নাই। কুলোটা, যার বিপরীতে কোনো পুরুষ নাই। অন্তঃসত্ত্বা, এটার বিপরীতেও দেখুন কোনো পুরুষবাচক শব্দ নেই, অন্তঃসত্ত্বা। অসূর্য স্পর্শ, অসূর্য
স্পর্শ ও সূর্য স্পর্শ। তাহলে এই শব্দগুলো একটু খেয়াল করবেন, যে শব্দের বিপরীতে, যেমন অন্তঃসত্ত্বা, কোনো মেয়ে, একটা মেয়ের পক্ষে হওয়া সম্ভব কিন্তু একটা ছেলের পক্ষে অন্তঃসত্ত্বা হওয়া সম্ভব না। অসূর্য স্পর্শ, এটার মানেটা কি? এটা মানে হচ্ছে কুমারী মেয়ে। একটা ছেলে কুমারী হতে পারে, কুমার হতে পারে না। একটা মেয়ে কুমারী হতে পারে। কুলটা, পতিতা, একটা মেয়েকে পতিতা বলা যায় কিন্তু একটা ছেলেকে কখনোই পতিতা বলা যায় না। কাজী নজরুল ইসলামের একটা কবিতা আছে, সাধুর নগরে বেশ্যা। এই কবিতাটা পড়লে বুঝতে পারবেন যে কোনো একটা মেয়ে কখনোই একা একা তো পতিতা হয় না, সে কোনো পুরুষের স্পর্শে গিয়ে পতিতা হয়েছে। কিন্তু ব্যাকরণ বা আমাদের সমাজ সেই পুরুষকে কখনো পতিত এরকম কোনো সম্বোধন তাকে করে না। তার মানে যত দোষ সব মেয়েদের, যত দোষ সব মেয়েদের, ছেলেদের কোনো দোষ নাই। আর আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা যখন মানুষ তৈরি করেছে তখন ছেলে এবং মেয়ের শারীরিক গঠন, আকৃতি এবং পারিপার্শ্বিক অবস্থা অনুযায়ী দুইজনকে দুই ধরনের কায়িক অবকাঠামো দিয়ে তৈরি করেছেন। বিদায় কিছু কিছু শব্দ মেয়েদের জন্য প্রযোজ্য এবং ছেলেদের জন্য প্রযোজ্য নয়। ক্ষুদ্রার্থে, ক্ষুদ্রার্থে বোঝার জন্য আপনাকে তিনটা শর্ত মানতে হবে। এক, ছোট অর্থ বোঝাবে। দুই, ইকা শব্দটা থাকা লাগবে। তিন, বিপরীতে কোনো পুরুষ থাকা যাবে না, নট অ্যালাউড এনি মেল। যেমন ধরেন আমি লিখলাম নাটক, নাটিকা, ইকা, নাটিকা, ইকা, নাটিকা, ইকা, নাটিকা, ইকা, বিপরীতে কোনো পুরুষ নাই আর এটা ছোট অর্থ বোঝায়। পুস্তিকা, ইকা, পুস্তিকা, ইকা, পুস্তিকা, ইকা, ছোট বই। পুস্তিকা মানে হচ্ছে লিফলেট, পাম্পলেট, ব্রোচার। বিপরীতে পুস্তক আছে কিন্তু পুস্তক পুরুষ না। কিন্তু যদি আমি লিখি শেলিকা, ইকা, শেলিকা, ইকা, ছোট বোন, ওয়াইফের ছোট বোন, বিপরীতে শ্যালক আছে, তাহলে এটা হবে না। শ্যালক যেহেতু আছে তাহলে এটা হবে না। তাহলে এটা কি ছিল? কারেক্ট ছিল, এটাও কারেক্ট ছিল, এটাও কারেক্ট, এটাও কারেক্ট, কিন্তু এটা ভুল। এটাকে বলে হচ্ছে ক্ষুদ্রার্থে। তিনটা শর্ত মেনে নিতে হবে আপনাকে ক্ষুদ্রার্থ বোঝানোর জন্য। এক, ইকা থাকা লাগবে। দুই, ছোট অর্থ বোঝাবে। তিন, বিপরীতে কোনো পুরুষবাচক শব্দ থাকা যাবে না। এটা মনে রাখবেন। তাহলে চলুন আমরা আমাদের মূল অংশে যাচ্ছি। আমাদের মূল আলোচনার অংশটা, পার্টটা কি ছিল? কোন শব্দের স্ত্রীবাচক কি, পুরুষবাচক কি? ষোড়শ, ষোড়শী, স্নেহময়, স্নেহময়ী, সুন্দর, সুন্দরী, শিক্ষক, শিক্ষিকা, সাধক, সাধিকা, চৌধুরী, চৌধুরানী, পণ্ডিত, পণ্ডিতানী, মাতঙ্গ, মাতঙ্গিনী, মায়াবী, মায়াবিনী, মেধাবী, মেধাবিনী, সাধু, সাধবী, চাকর, ঝি, হুজুর, হুজুর আইন, বিদেশি শব্দ, ঠাকুর, ঠাকুরুন, বিয়াই, বিয়াইন, তেজস্বী, তেজস্বিনী, মেধাবী, মেধাবিনী, মায়াবী, মায়াবিনী, শিক্ষাদাতা, শিক্ষাদাত্রী। এগুলো আপনারা নিজেরা পড়বেন। কোনটার পুরুষবাচক কি, কোনটার স্ত্রীবাচক কি, কোনটার পুরুষবাচক কি, কোনটার স্ত্রীবাচক কি, আমরা এতটুকু পড়লাম। কতগুলো পুরুষবাচক শব্দ আছে, যেটা হচ্ছে দুইটা করে স্ত্রীবাচক। দেবরের বিপরীত আছে দুইটা, একটা ননদ, একটা যা, একটা বোন, একটা ভাবি, একটা কন্যা, একটা পুত্রবধূ। তাহলে আমরা পরবর্তী অংশে যাচ্ছি। পরবর্তী অংশে কি আছে? উপসর্গ। উপসর্গের আগে যাব হচ্ছে আমরা বচনে যাব। বচন, বচন কি? বচন হচ্ছে বাংলা ব্যাকরণের একটা পরিভাষা। বচন বাংলা ব্যাকরণের একটি পরিভাষা হচ্ছে বচন। পারিভাষিক শব্দ যার অর্থ হচ্ছে ধারণা বা সংখ্যার ধারণা। বচন শব্দের অর্থটা কি? সংখ্যার ধারণা। দেখুন, এই বচন শব্দ থেকে আমাদের নিবন্ধন পরীক্ষায় প্রশ্ন খুব বেশি আসে না। বচন যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায় থেকে আমাদের নিবন্ধন পরীক্ষায় খুব বেশি প্রশ্ন আসে না। একের বেশি সংখ্যা বোঝাতে হলে যেসব লগ্ন বিশেষ্য বা সর্বনামের সঙ্গে যুক্ত হয় সেগুলিকে বচন বলে। আরো সহজ কথায় যদি বুঝি, যে শব্দ দ্বারা এক বচন বা বহু বচন বোঝায় তাকে বলে হচ্ছে কি? যে শব্দ দ্বারা এক বচন এবং বহু বচন এই বিষয়গুলোকে বোঝাই, তবে আমরা তাকে কি বলি? তাকে বচন বলি। শব্দটা দ্বারা কখনো এক বচন বোঝাই, আবার কখনো বহু বচন বোঝাই। শব্দগুলো দ্বারা কখনো এক বচন, আবার কখনো বহু বচন, এই দুটোই বোঝাই, তাই এটাকে কি বলে? বচন বলে।
তাহলে কোন কোন শব্দ দ্বারা একবচন এবং কোন কোন শব্দ দ্বারা বহু বচন বোঝাই, এটা আমরা একটু খেয়াল করব। একবচন কি আর বহু বচন কি? একবচন, বচন দুই প্রকার বাংলায়, আর ইংরেজিতেও দুই প্রকার, একটা সিঙ্গুলার একটা প্লুরাল। তাহলে কোনটা সিঙ্গুলার আর কোনটা প্লুরাল? এটা ইংলিশে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু বাংলায় খুব একটা গুরুত্বপূর্ণ না। তবে কয়েকটা শব্দ মনে রাখতে হবে। একবচনে কি বসে? টি, টা, খানা, খানি, গাছা, গাছি, হ্যাঁ, এগুলো একবচনে বসে। রা, এলা, গোরা, গুলু, গুলু, গুলুন, দেগ, দিগের, হ্যাঁ, আবলি, গুচ্ছ, গ্রাম, দাম, নিকরমালা, রাজি, রাশি, নিচয়, এগুলো বহুবচনে বসে। আবার দেখুন উন্নত প্রাণী, উন্নত প্রাণীর ক্ষেত্রে কি বসে? আর প্রাণী এবং অপ্রাণীবাচক শব্দের বহুবচনে কি কি বসে? ইতর প্রাণী এবং অপ্রাণী। উন্নত প্রাণীবাচক শব্দের শেষে রা বসে, এরা বসে, দের বসে। মানুষদের কথা, মানি পক্ষ অর্থাৎ মান আছে উন্নত প্রাণী। বৃন্দ, মণ্ডলী, বর্গ, গণ, চারটা শব্দ আছে, এটা মনে রাখবেন। শুধু উন্নত প্রাণী। ইসলাম ধর্মে আমরা বলি আশরাফুল মাখলুকাত, আর হিন্দু ধর্মে বলা হয় সৃষ্টির শ্রেষ্ঠ জীব। সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত। এক্ষেত্রে আমরা বলবো গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ। কিন্তু যদি কেউ বলে গরুর বর্গ মাঠে ঘাস খাই, বাক্যটি ঠিক হবে? অপপ্রয়োগ হয়ে যাবে। গরুর কখনো বর্গ হতে পারে না। এখন যদি বলি মানুষের পাল যাচ্ছে, এটাও কখনো হবে না। কেন? মানুষ শব্দটার সাথে পাল বহুবচন যায় না। মানুষের পাল কখনো হতে পারে না। তাহলে কি হবে? গরুর পাল হতে পারে, কিন্তু মানুষ বর্গ হতে পারে। গরুর পাল হতে পারে, অথবা কি হতে পারে? মানুষ বর্গ হতে পারে। গরুর পাল, মানুষ বর্গ, এই দুটো শব্দ মাথায় রাখবেন। একটা হচ্ছে গরুর পাল, আর একটা হচ্ছে কি? মানুষ বর্গ। এরপরে যাবেন হচ্ছে একবচনে তুমি, আমি, সে, তিনি, এটা নিজেরা পড়বেন। বিশেষ নিয়মে সাজিত হয়, যেমন এটাই করিমদের বাড়ি। এখন ধরেন আপনাদের, ধরেন আপনি করিম, আমার ক্লাসে যিনি রেকর্ড দেখছেন আপনি করিম, আপনার বাড়ির সামনে দিয়ে আপনার বেচের সবাইকে নিয়ে যাচ্ছি। কেউ একজন বললো স্যার এটাই করিমদের বাড়ি। আমি বললাম পেয়েছি, আজকে এই বাড়িতে মনে হয় অনেকগুলো করিম পাবো। কিন্তু গিয়ে দেখলাম একজন করিম, করিম ও তার পরিবারের বাড়ি। করিমের মাকে গিয়ে জিজ্ঞেস করলাম, আন্টি করিম কোথায়? উনি উত্তর দিল, করিমরা ঘুমাচ্ছে, করিমরা ঘুমাচ্ছে। ভাবলাম এখানে মনে হয় অনেকগুলো করিম আছে। দেখুন করিমের মা কেমন চালাক, উনি কিন্তু সমাস ব্যবহার করেছে, একশের দ্বন্দ্ব। গিয়ে দেখলাম করিমের চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো, পাড়াতো 10 ভাই মিলে ঘুমাচ্ছে। ওখানে করিম একজন। তার মানে কি? করিম ও তার ভাইয়েরা ঘুমাচ্ছে। বাক্যটা এমন ছিল, করিম ও তার ভাইয়েরা। রবীন্দ্রনাথ রা প্রতিদিন জন্মায় না। রবীন্দ্রনাথরা কখনোই প্রত্যেকদিন জন্মায় না। তাহলে এটাও আপনাকে একটু বুঝে শুনে উত্তর দিতে হবে। এটা কি বলে? বিশেষ নিয়ম। এরপরে যাবেন, এরপরে কি আছে? উপসর্গ। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। উপসর্গ হচ্ছে এমন কিছু শব্দ, এমন কিছু অব্যয় পদ, যে অব্যয়গুলো কোনো একটা শব্দের প্রথমে বসে কয়েক ধরনের পরিবর্তন করে। উপসর্গের নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, কিন্তু অর্থের দ্যোতকতা রয়েছে। তাহলে দেখুন উপসর্গ মানেটা কি? উপসর্গ মানে অব্যয় শব্দের প্রথমে বসবে। কখনো কখনো কি কি কাজ করে, যেমন একটা উপসর্গ, বি একটা উপসর্গ, অর্থ নাই। উপ এর কোনো অর্থ নাই, সু এর কোনো অর্থ নাই, সম এর কোনো অর্থ নাই, প্র এর কোনো অর্থ নাই। যখন আমি লিখলাম হার মানে হেরে যাওয়া, আহার খাওয়া, বিহার ভ্রমণ করা, উপহার দান করা, সংহার ধ্বংস করা, প্রহার আঘাত করা, নতুন নতুন অর্থবোধক শব্দ কিন্তু হয়ে গেল। তার মানে দেখুন উপসর্গ কোথায় বসে? শব্দের প্রথমে বসে। এখানে রিটেন একটা প্রশ্ন আসে যারা বাংলা শিক্ষার্থী ওদের জন্য, যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থের দ্যোতকতা আছে, এটার মানেটা কি? বুঝিয়ে বলুন। উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থবাচকতা নেই মানে উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থ নাই, অর্থের দ্যোতকতা রয়েছে। অন্য শব্দের প্রথমে বসে কয়েক ধরনের পরিবর্তন করতে পারে। তার মধ্যে প্রথম পরিবর্তনটা কি? দেখুন, নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, ভালো কথা। কতগুলো নতুন অর্থবোধক শব্দ তৈরি করেছে। শব্দের অর্থে সম্প্রসারণ করে। যেমন আমি লিখলাম হচ্ছে জ্ঞান, এটার আগে আপনি একটা উপসর্গ বসিয়ে দিলেন বিজ্ঞান, তাহলে কি হলো?
বিশেষ জ্ঞান। অথবা আমি লিখলাম হচ্ছে নীল, নীল আকাশ, আপনি বসালেন না সুনীল আকাশ। সু উপসর্গটা নীলটাকে বেশি করে বোঝাচ্ছে, বি উপসর্গটা জ্ঞানটাকে বেশি করে বোঝাচ্ছে। যদি বেশি করে বোঝাই তবে আমরা তাকে কি বলি? শব্দের অর্থে সম্প্রসারণ ঘটাই। বেশি করে বোঝানো মানে কি বোঝাবে? সম্প্রসারণ ঘটাবে। বেশি করে বোঝালে তার নাম হচ্ছে কি? সম্প্রসারণ। বিজ্ঞান সুনীল। 3, শব্দের অর্থের পূর্ণতা আনে। এই পূর্ণতা কেমনে আনে? আমি লিখলাম হচ্ছে পূর্ণ। কি লিখলাম? পূর্ণ। এই পূর্ণ শব্দের আগে আপনি লিখলেন একটা উপসর্গ পরি দিলেন, তাহলে কি হলো? পরিপূর্ণ। অথবা আপনি একটা উপসর্গ লিখলেন সম, তাহলে কি হলো? সম্পূর্ণ। ধরেন আমার এই কলমে কালি আছে এই পর্যন্ত, এই পর্যন্ত কালি আছে, সেটাকে বলে কি? পূর্ণ। এই পর্যন্ত কালি আছে পরিপূর্ণ, সম্পূর্ণ। এই পূর্ণতা বোঝাচ্ছে। তাহলে উপসর্গের কাজ কি? শব্দের প্রথমে বসে কখনো কখনো ওই শব্দের অর্থের পূর্ণতা প্রদান করে। আবার কখনো কখনো সংকোচন ঘটাই। কিরকম সংকোচন ঘটাই? নেতা, নেতা। এর আগে একটা উপসর্গ দিলাম পাতি, তাহলে পাতি শব্দটা আসার কারণে নেতার ভাবকে কি বড় করেছে নাকি ছোট করেছে? অবশ্যই ছোট করেছে। পাতি নেতা মানে কি? যে এখনো নেতা হয় নাই, নেতার পিছনে পিছনে ঘুরে। হ্যাঁ, তাহলে নেতার ভাবকে ছোট করেছে। লেবু, পাতি লেবু, ছোট লেবু। শিয়াল, পাতি শিয়াল, ছোট শিয়াল। হাঁস, পাতি হাঁস। হাঁস বড় হতে পারে, কিন্তু পাতি হাঁস মানে কি? দেশি হাঁস, ছোট হাঁস, পেক পেক করে। হ্যাঁ, আচ্ছা এখন আসুন শব্দের অর্থে পরিবর্তন সাধন করে। যেমন বৃষ্টি, বৃষ্টি। তার আগে কি একটা উপসর্গ দিব? অনা, তাহলে কি হয়? অনাবৃষ্টি। বৃষ্টির আগে একটা উপসর্গ দিলাম অনা, তাহলে কি হলো? অনাবৃষ্টি। অর্থ উল্টা করে দিল। অথবা আমি লিখলাম মান, মানের আগে একটা উপসর্গ দিলাম অপ, তাহলে কি হলো? অপমান। মানের আগে একটা উপসর্গ দিলাম কি? অপ, তাহলে কি হলো? অপমান। মানে বিপরীত অর্থ হয়ে গেল। তাহলে এখানে একটা শব্দটা মনে রাখতে হবে, একটা শব্দ যে উপসর্গ নিজের কোনো অর্থ নাই, অর্থবাচকতা নাই, অন্য শব্দের প্রথমে বসে নতুন নতুন অর্থ গঠন করে, নতুন নতুন শব্দের অর্থ গঠন করে, এটাকে বলা হয় উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থের কি আছে? দ্যোতকতা আছে। এটা হচ্ছে উপসর্গের আমাদের বেসিক আলোচনা। আমরা এখন মূল আলোচনায় যাচ্ছি। উপসর্গ 3 প্রকার: বাংলা, সংস্কৃত ও বিদেশি উপসর্গ। বাংলা উপসর্গের সংখ্যা 20টি। অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, উন, কদ, কুনি, পাতি, বি, বড়রাম, শশা, শোভা। কিন্তু এখন যদি আপনি একটা একটা করে পড়তে ভালো না লাগে, স্যার একটা একটা অনেক পড়েছি মনে থাকে না, কোনটা বাংলার কোনটা সংস্কৃত এটা বুঝি না, পরীক্ষার হলে ধরতে পারি না, এটা আমাদের ক্লাসে কিন্তু প্রায় ছেলেরা বলে থাকে। সেজন্য আমি একটা কৌশল দিয়েছি, একটা গল্প দিয়েছি। গল্পটা 2 মিনিট পড়বেন, পড়ে 2 মিনিটের মাঝে আপনাকে এটা মুখস্থ আমার কাছে বলতে হবে। কিভাবে 2 মিনিটের মধ্যে মুখস্থ করবেন দেখুন। একটা গল্প পড়েছি, একটা মানুষ বিয়ে করেছে। কে? অজপাড়া গায়ের অচেনা অঘাড়াম। এই বেটা বিয়ে করেছে কখন? ভর দুপুরে। কাকে? সলাজপুরের কন্যা কদকুনিকে বিয়ে করে। একটা মানুষ বিয়ে করছে। কে? অজপাড়া গায়ের অচেনা অঘাড়াম। কখন? ভর দুপুরে। কাকে বিয়ে করেছে? সলাজপুরের কন্যা কদকুনিকে বিয়ে করেছে। কদকুনিকে বিয়ে করে। এরপর বেটার 5টা কষ্ট ছিল: আড়ালে, আবডালে, পালিয়ে, 29 দিন অনাহারে, আনমনা থাকে। বিয়েটা কেমন ছিল? পালিয়ে বিয়ে করছিল, তাই না? যেহেতু পালিয়ে বিয়ে করেছে তাহলে বেটার কষ্ট থাকবেই। আর আমরা জানি বিয়ের পর মানুষ থাকে মহা আনন্দে। আর এই বেটা আছে 5টা কষ্টে: আড়ালে, আবডালে, অনাহারে, 29 দিন আনমনা থাকে। জাস্ট 2 মিনিটের মধ্যে কিন্তু আপনাকে মনে রাখতে হবে। এটাই শেষ মুখস্থ। একটা মানুষ দুপুর বেলায় আর একটা মানুষকে বিয়ে করেছে। অজগায়ের অচেনা অঘাড়াম বিয়ে করেছে ভর দুপুরে। কাকে? সলাজপুরের কন্যা কদকুনিকে বিয়ে করেছে। বিয়ে করার পর মানুষের থাকে মহা আনন্দে, এই বেটা ছিল মহা কষ্টে। কি কি কষ্ট ছিল তার? আড়ালে, আবডালে, অনাহারে, 29 দিন আনমনা থাকে। এই কষ্টের ইতিহাস একজন দেখেছে। কে? পাতি বাবু। এই ইতিহাস পাতি বাবু জানতে পারে। তাকে কি দেয়? সান্ত্বনা দেয়। সান্ত্বনা কি বলে সান্ত্বনা দেয়? তোমাদের সুদিন আসবেই। পৃথিবীর সকল সান্ত্বনার ভাষা একটাই, যে আজকে আপনি কষ্টে আছেন, কালকে আপনার সুদিন আসবে। বিষয়টা এরকমই যে সে যখন জানতে পারলো তখন সে কি করলো? সান্ত্বনা দিল, তোমার সুদিন আসবেই।
তাহলে দেখুন এটাকে আরেকটু শর্টকাট ওয়েতে কি করে মুখস্থ করা যায়। অজগায়ের অচেনা অঘাড়াম ভর দুপুরে সলাজ কতকুনিকে বিয়ে করে, আড়ালে আবডালে অনাহারে 29 দিন আনমনা থাকে, এই ইতিহাস দেখে পাতিরাম তাকে সান্ত্বনা দিয়ে বলে তোমার সুদিন আসবেই। দেখুন তো হিসাব করে 21টি উপসর্গ হয় কিনা। যাদের মুখস্থ একটা একটা করা আছে পড়া অপনির, হ্যাঁ, বা অঘা অজ অনা, ওনাদের একটা একটা মুখস্থই সবচেয়ে ভালো। আর যাদের মুখস্থ নেই ওনারা গল্প আকারে মুখস্থ রাখতে পারেন। পড়ুন, 2টা মিনিট পড়ুন, দেখুন মনে থাকে কিনা। জাস্ট গল্পর মতো করে পড়ুন, তাহলে আমি আশাবাদী আপনার মনে থাকবেই। তাহলে আপনারা বাংলা উপসর্গগুলো মুখস্থ করেছেন। এখন আমরা যাব তৎসম বা সংস্কৃত উপসর্গ। তৎসম অথবা সংস্কৃত উপসর্গ। পড়া অপশমনী অনু অব নির দু বি অদিশু উৎপ্রতি অনু, এই কয়টা উপসর্গ। আপনি চাইলে একটা গল্প আকারে পড়তে পারেন। সুচরিত্রের অধিকারী অভিঅপি অতি দূর থেকে তাদের প্রথম পরাজয়ের সমপরিমাণ অপমান অবমাননা অনুতাপ উৎপীড়ন নিবারণ করে প্রতিদিন নিরক্ষর উপনেতার কাছে আগমন ও বিচরণ করত। এটা হচ্ছে জাস্ট একটা গল্প, যেন হচ্ছে সংস্কৃত উপসর্গ 20টি মুখস্থ রাখতে পারেন। এরপর আমরা যাবো হচ্ছে বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গের মধ্যে ফার্সি উপসর্গের সংখ্যা সবচেয়ে বেশি। আম খাসলা কি আছে, আরবি উপসর্গ 6টি, আম খাসলা গরবাজে খয়ের। ইংরেজি উপসর্গ 4টি, হাফ ফুল সাবহেড। মনে রাখার কৌশল, ফার্সি দেশের বদমেজাজি বড় খুশি হয়ে বলেছে ফি বছর ও বদনিমের দরকার কমবে না। শেষ। এরপরে যাবেন আরবি মনে রাখা দরকার নেই, এমনি মনে থাকবে। এখন আসুন 4টে উপসর্গ আছে, বাংলা এবং সংস্কৃত দুটি ভাষাতেই রয়েছে। সেক্ষেত্রে আমরা কি করব, কি করে বুঝবো? আশু বিনি 4টা উপসর্গ, আ সু বি নি, এই 4টা উপসর্গকে আমরা কি কাজে লাগাতে পারি এই বিষয়টা একটু খেয়াল করুন। পড়ুন, প্রত্যেকটা ওয়ার্ড পড়ার চেষ্টা করুন, আমি আপনাকে বিস্তারিত আলোচনা করে শোনাচ্ছি। দেখুন বাংলা উপসর্গগুলো কি আছে, আকাডা, আধোয়া, আলুনি, আকাঠা, এগুলো বাংলা উপসর্গের মধ্যে লেখা আছে। আর তৎসম বা সংস্কৃত উপসর্গের মধ্যে কি লেখা আছে? সমুদ্র, আরক্ত, আভাস, আগমন, আদান, সুকণ্ঠ, সুকৃতি, সুকণ্ঠ এবং কি আছে সুকৃতি। তাহলে দেখুন তো আমরা কি করে বুঝবো যেটা বাংলা উপসর্গ আর এটা হচ্ছে সংস্কৃত উপসর্গ। তো দুইটাতেই আছে, আশু বিনি, এখানে যদি আমরা খেয়াল করি তো দুইটাতে আছে। তাহলে আপনাকে খেয়াল করতে হবে সে বাংলা হতে পারে সংস্কৃত হতে পারে। এই আটা যখন দেখবেন তার পাশের শব্দটা যদি ধোয়াটা অতৎসম হয় তাহলে এটা অতৎসম হয় বাংলা, এটা যদি তৎসম হয় তাহলে এটা তৎসম, রক্তটা তৎসম, আটা তৎসম, গমনটা তৎসম, আটা তৎসম, দানটা তৎসম, আটা তৎসম, গাছাটা বাংলা, আটা বাংলা, দিনটা বাংলা, সোটা বাংলা। এরপরে কি আছে? কাজটা বাংলা, সোটা বাংলা, প্রিয়টা তৎসম, সোটা তৎসম, কণ্ঠটা তৎসম, সোটা তৎসম, নীলটা তৎসম, সোটা তৎসম, নিপুণ তৎসম, সোটা তৎসম। তাহলে এখানে কি হলো? আশু দুইটা দেখলাম, উপসর্গ 4টা, আশু বিনি সমস্যা, যে এটা বাংলাতেও আছে সংস্কৃততেও আছে। তবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আপনাকে মনে রাখতে হবে মূল শব্দটা যদি বাংলা হয় তাহলে উপসর্গটা বাংলা, মূল শব্দটা যদি সংস্কৃত হয় উপসর্গটা সংস্কৃত, এতটুকুই। আর যদি মনে হয় না স্যার আমি এটা ভালো করে বুঝতে পারি না, তাহলে এখানে আপনার একটি গুরুত্বপূর্ণ কাজ হলো আপনি এটিকে মুখস্থ করে নেবেন, খাতায় লিখবেন, 2-1 বার করে মুখস্থ করবেন। মনে রাখবেন চাকরি পরীক্ষার প্রশ্নগুলো কখনোই 9 10-এর বোর্ড বইয়ের বাইরে থেকে আসে না, 9 10-এর বোর্ড বইয়ের উদাহরণ থেকে আসে। আর এই উদাহরণগুলো আমি সবগুলো আপনার জন্য লিখে রেখেছি, স্লাইডে উঠিয়েছি। বি ফল বাংলা শব্দ, বাংলা উপসর্গ, বর্ণ তৎসম শব্দ, তৎসম উপসর্গ, বৃত্তি তৎসম, তৎসম উপসর্গ, লাস্ট তৎসম, নিটা উপসর্গ, লাস্টটা বাংলা, নিটাও বাংলা। শেষ। এখন আমরা যাব আসল ঘটনা। আপনার চাকরি পরীক্ষায় প্রশ্ন আসবে উপসর্গ থেকে 3 ধরনের। প্রথম কি আছে? অঘা, অগারাম, এটা কি সাধিত, সন্ধি না উপসর্গ না সমাস? অবশ্যই উপসর্গ, যেহেতু প্রথমে অঘা আছে। 2, এই অঘা এটা কোন উপসর্গ, বাংলা না সংস্কৃত নাকি বিদেশি? 3, এই অঘা উপসর্গটি এই শব্দের মধ্যে কোন অর্থ বোঝাচ্ছে?
এই অর্থটা বোঝার জন্য 9-10 বোর্ড বই পড়তে হবে আপনাকে। 9-10 বোর্ড বইয়ের কোনো বিকল্প এখানে নেই, এটা মনে রাখবেন। নোট বইয়ের কোনো বিকল্প এখানে নেই। এখন যদি আমি বলি অ উপসর্গটা কোন কোন অর্থে ব্যবহৃত হয়। অকেজো মানে ভালো না, নিন্দিত। অকাজ ভালো কাজটা, নিন্দিত। অচিন চেনার অভাব, অজানা জানার অভাব, অথৈ থয়ের অভাব। ছেলেটি অঝোরে কাঁদছে, অঝোরে বৃষ্টি হচ্ছে। অঝোরে মানে টানা, লাগাতার, ক্রমাগত। অঘাড়াম, এখানে অঘাটা হচ্ছে কি বোকা, অঘাচণ্ডী এটা বোকা। অজ পাড়াগা, পাড়াগার আগে কি আছে অজ, হ্যাঁ অজ মূর্খ, অজ পাড়াগা। এই অজ শব্দটা নিতান্তে বোঝাই অজপুকুর। অজপুকুর মানে কি, এখন যদি আমি আপনাকে বলি আমার কলেজে একটা পুকুর আছে, সেটা হচ্ছে এমন পুকুরের পুকুর যে পুকুরের পানি কালো, ঘন কালো, কচুরিপনা, উপরে রেন্টি গাছের পাতা পড়ে, ছায়া, মাঝে মাঝে সাপ বর্ষাকালে এমনি করে ঘোরে। হ্যাঁ, এখন আসুন, এই পুকুরে কোনো মাছ হয় না, পানি কাজে লাগানো যায় না। এই পুকুরের পানিতে যদি আপনি 1 ঘন্টা হাত রাখেন, বাসায় এসে 10 মিনিট আপনার হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়া লাগবে। এরকম পুকুর কোনো কাজেই আসে না, এটাকে বলে অজ পুকুর। নিতান্ত মন্দ অর্থ বোঝায়। অজ পাড়া গা, অজ পাড়া গা, যেখানে পাড়া গায়ে নাগরিক সুবিধা কম, ইলেকট্রিসিটি নাই, বিদ্যুৎ থাকবে না, তাহলে ফ্রিজ থাকবে না, এসি থাকবে না, ফ্যান থাকবে না, মোটর থাকবে না, এটাকে বলে কি রাস্তাঘাট থাকবে না, অজ পাড়া গা, নিতান্তই পাড়া গা। নিতান্ত মন্দ অর্থ বোঝাই। এখানে অর্থগুলো আপনাকে একটু বুঝে পড়তে হবে, আমি কিছু অর্থ দেখিয়ে দেব। অনা শব্দের অর্থ কি, অনাবৃষ্টি মানে বৃষ্টির অভাব, অনাদর আদরের অভাব। অনা সৃষ্টি, সৃষ্টি ছাড়া, অনাচার আচার ছাড়া। অনামুখ মানে অশুভমুখ। আ উপসর্গটি কি বোঝায়, আকার আকারার অভাব, আধু আধুয়ার অভাব। আকাঠা মানে বাজে কাঠ, যেটা কাজে লাগে না। আগাছা মানে বাজে গাছ, আকাল মানে বাজে কাল, মানে বাজে সময়। এখন ধরেন আপনারা মাস্টার্স পাস করেছেন, এখন পর্যন্ত কোনো একটা চাকরিতে জয়েন করতে পারেননি, তার মানে এই সময়টাকে আমরা কি বলি, আকাল। আমাদেরও গিয়েছে মাস্টার্স পাস করার পর চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরিতে জয়েন করার পূর্ব পর্যন্ত, এটা আমাদেরও হয়েছিল। তাহলে এখন যদি আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আপনার জীবনে একটা আকাল যাচ্ছে যদি আপনি বেকার হয়ে থাকেন, এটা আমাদেরও ছিল। আকাল মানে কি, খারাপ কাল, সময়টা ভালো না। এরপরে আসুন, এরপরে হচ্ছে আর। আর উপসর্গটা কোন অর্থে বোঝায়, 3টা অর্থ বোঝায়, কখনো বাঁকা, কখনো আধা, কখনো বিশিষ্ট। আর চোখ মানে হচ্ছে বাঁকা চোখ, আমরা বলি না আর চোখ, তাহলে কি হবে বাঁকা চোখ, আর নয়ন, বাঁকা নয়ন। আর খেপা মানে প্রায় খেপা, আর পাগল মানে অর্ধেক পাগল, প্রায় পাগল, এখনো পুরো পাগল হয় নাই, পাগল হওয়ার পথে। হ্যাঁ, এটাকে বলে কি আর পাগল। এরপরের অর্থ দুটা দেখুন, শব্দ দুটা দেখুন তো, আর গড়া, আর কুলা, আর কাঠি। এই 3টা শব্দ আপনারা নিজেরা একটু দেখার চেষ্টা করুন তো, যে আর শব্দটি বাকি যে অর্থটা বোঝাচ্ছে, এটা কোন অর্থ বোঝাচ্ছে। আর শব্দটা বাকি ভিন্ন যে শব্দগুলোতে বোঝাচ্ছে, সেটা কোন অর্থে বোঝাচ্ছে, আপনি দেখুন বুঝতে পারেন কিনা, একটু চেষ্টা করুন। আর কুলা বলতে আমরা কি বুঝি, বিশিষ্ট কুল। আর গড়া বলতে কি বুঝি, বিশিষ্ট গড়া। আর কাঠি বলতে আমরা কি বুঝি, বিশিষ্ট কাঠি, তাই তো? ওনাদের শর্ত তো এরকমই বলছে যে বিশিষ্ট অর্থ বোঝাবে। আর শব্দটা কোন অর্থ বোঝাবে, বিশিষ্ট অর্থ একটা বোঝাবে আর। তাহলে বিশিষ্ট মানে কি, এখানে কি বোঝাচ্ছে বিশিষ্ট দ্বারা, একটু বলার চেষ্টা করবেন যে এখানে আর শব্দটি বিশিষ্ট কি অর্থ বোঝার চেষ্টা করছে। আর কোলা মানে কি, বাচ্চারা জন্মের পর আমরা কি করি, এমনি করে কোলে লই, এটাতে বলে পাথালি কোলা বা আট কোলা, বিশেষ কোলা। আর গড়া ঘরের মধ্যে টানা দেয় না, মাঝখান দিয়ে বাঁশের ঘর, যেন নাড়াচাড়া না করে, আর গড়া। আর কাঠি এটা হচ্ছে মেয়েরা ইউজ করেন, মেয়েরা সবচেয়ে বেশি ইউজ করে আর কাঠি। কাঠি মানে কি, বাঁশ। এখন মেয়েরা তো গাছে উঠতে পারে না, যেহেতু গাছে উঠতে পারে না, তারা আম পারবে কেমনে, লম্বা একটা বাঁশ হাতে নিলেন, বাঁশের মাথা এমনি করে বাঁকাইয়া আমের বোটা মধ্যে ধইরা দিছেন টান, আম পড়ে গেল। তাহলে এটাই খেয়াল করুন, এটি হচ্ছে কি আর কাঠি, মানে বিশেষ কাঠি, সরাসরি কাঠি না, একটি ভিন্ন ব্যতিক্রম ধর্মী কাঠি, এটাকে বলি আর কাঠি। এরপরে আসুন হচ্ছে অনা। আন, আন মানে না, আন করা মানে করা না, দক্ষ না। আনচান মানে বিক্ষিপ্ত, আনমানা মানে বিক্ষিপ্ত। আব মানে অস্পষ্টতা বোঝায়, আবসায়া, আবডাল। ইতি শব্দটা কি অর্থ বোঝায়,
এর, ইতি কর্তব্য মানে এর কর্তব্য, ইতি পূর্বে এর পূর্বে, ইতি কথা মানে পুরাতন কথা, ইতিহাস মানে পুরাতন কথা। উন মানে কম, একটা অর্থ থাকলে আর বোঝার দরকার নেই। উন পাজরে মানে কম পাজরে, যার পাজরে শক্তি কম। কদবেল মানে নিন্দিত অর্থ বোঝায়। কেন? কদবেল শব্দের কদ উপসর্গটা নিন্দিত অর্থ বোঝায়। বেল এর গুণ হচ্ছে মিষ্টি হতে হবে। আমরা জানি বেলের শরবত হয়, খুব সুন্দর হয়, খুব সুমিষ্ট হয়, কিন্তু কদবেলের স্বাদ কেমন? মিষ্টি নাকি টক? কদবেলের স্বাদ অবশ্যই টক। তাহলে যে স্যার বই লিখছেন, তার মানে এই স্যার এটি কদবেলকে পছন্দ করতেন না। তার মানে এই জন্য বলা হয়েছে নিন্দিত। কদবেল শব্দের কদ অর্থটি কি? নিন্দিত। কু, কু অভ্যাস মানে খারাপ অভ্যাস, কু কথা খারাপ কথা, কু নজর মানে হচ্ছে খারাপ নজর। নি নাই বা নেই হিসেবে ব্যবহৃত হয়। পাতি মানে ক্ষুদ্র, পাতি হাঁস, পাতি শিয়াল, পাতি লেবু। এরপরে আসুন বি মানে নাই, ভিন্নতা, নাই বা নিন্দনীয়। বি ভুই, ভুই নাই, বি ফল, ফল নাই, বি পদ, ভালো পদ না, খারাপ পদ। ভর মানে পূর্ণতা, ভরপেট মানে পুরো পেট। ভরসাজ মানে পুরো সাজ, সন্ধ্যা। ভরপুর মানে সম্পূর্ণ। ভর দুপুর মানে পুরো দুপুর। ভর সন্ধে মানে পুরো সন্ধে। ভর জোয়ার মানে পুরো জোয়ার। রাম শব্দটার অর্থ বোঝায় উৎকৃষ্ট। রাম ছাগল মানে বড় ছাগল। রামদা, লম্বা দা। মারামারি করলে আমাদের হল লাইফে আমরা এটা বহুত দেখছি। মারামারি একটা কিছু হোক আর না হোক, 2-2.5 হাত লম্বা দা নিয়ে বেরিয়ে গেছে। আমাদের ঢাকা ইউনিভার্সিটি হলগুলিতে মারামারির সময় 2-1টা রামদা পাওয়া যেত। এরপরে আসুন রাম বোকা মানে সবচেয়ে বড় বোকা। রামদা, রাম সিংহা, সিংহার মধ্যে বড় সিংহা। এখন আসুন রাম শব্দটা কি অর্থ বোঝায়? উৎকৃষ্ট অর্থ বোঝায়। রাম বেগুন, অর্থাৎ যে বেগুনটা বড় বড় বোঝায় তাকে বলে রাম বেগুন। এটা একটু মনে রাখবেন যে কোনটা কোন অর্থ বোঝায়। স শব্দের অর্থ হচ্ছে সঙ্গী, স্বরাজ রাজের সঙ্গে, সরব রবের সঙ্গে, সপাট পাটের সঙ্গে। সাজিরা মানে উৎকৃষ্ট অর্থ বোঝায়। সুনজর মানে ভালো নজর, সুখবর ভালো খবর, সুদিন ভালো বা উত্তম। হা মানে অভাব, হাপিত্তুষ পিত্তুষের অভাব, হাবাতে ভাতের অভাব, হা গড়ে ঘরের অভাব, হা হুতাশ হুতাশার অভাব। তাহলে এখানে খেয়াল করেন যে শব্দের অর্থগুলো আছে এই অর্থগুলো বুঝে পড়তে হবে। এরকম না যে আপনি বাংলা ভাষা আজকেই প্রথম পড়তেছেন বা এর আগে কখনোই পড়েননি, এরকম কিন্তু না। আপনি পড়েছেন, কিন্তু আমি যা পড়াচ্ছি এটা 9-10 বই থেকে পড়াচ্ছি। এরকম কেউ আমার ক্লাসে আমি পাবো না যে 9-10 পড়ি নাই স্যার, আমি এমনি পাশ করে আসছি, ইন্টারে ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, এরকম কেউ নাই। আর আপনি আপনার জীবনের সবচেয়ে সোনালী সময়টা পড়েছেন 9-10, যখন দুনিয়ার কোনো টেনশন নাই, কোনো প্যারা নাই, চিল আর চিল। হ্যাঁ, তখন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই শুধু উৎসাহ দিত। আর এখন কেউ উৎসাহ দেয় না। পড়তে মন চাইলে পড়ি, না মন চাইলে নাই। কিন্তু তখন ছিল দিন আর রাত, রাতকে দিন করে পড়া। কিন্তু আমরা তখন যেহেতু সবগুলো শেষ করে আসেনি, এখন আমাকে এটার মাসুল দিতে হচ্ছে, দিতেই হবে, কিছু করার থাকবে না। চলুন তাহলে আমরা একটু দেখতে চাচ্ছি সংস্কৃত উপসর্গ। সংস্কৃত উপসর্গগুলো কোনটা কোন অর্থে ব্যবহৃত হয়। সংস্কৃত উপসর্গগুলো কোনটা কোন অর্থে ব্যবহৃত হয় একটু দেখুন। প্রকৃষ্ট, প্র শব্দটা 5টা অর্থ বোঝায় এখানে, 5টা। প্রকৃষ্ট মানে হচ্ছে বেশি বা ভালো, সম্যক বা প্রকৃষ্ট শব্দের অর্থ হচ্ছে বেশি বোঝাবে অথবা ভালো বোঝাবে। প্রভাব মানে খুব ভাব। প্রস্ফুটিত মানে সুন্দর করে ফুটিত। প্রচলন মানে ভালো চলন। প্রগতি মানে হচ্ছে খুব সুন্দর গতি। 2 নম্বর দেখুন প্রসিদ্ধ। প্রসিদ্ধ মানে কি? খ্যাতি আছে যার। প্রতাপ মানে হচ্ছে যার কি আছে? খ্যাতি আছে। প্রগাঢ়, প্রবল অর্থ কি? আধিক্য অর্থ বোঝায়। প্রগাঢ় এবং হচ্ছে কি? প্রবল। প্রগাঢ় এবং হচ্ছে প্রবল। আবার দেখুন গতি অর্থ বোঝায় প্রস্থান এবং প্রবেশ। অনুগামিতা, প্রপৌত্র, প্রশাখা, প্রশিষ্য। প্রপৌত্র, প্রশাখা, প্রশিষ্য। এখানে যদি আপনাকে আমি একটু বলি, অনুগামিতা মানে পিছনে আসছে। পৌত্র, প্রথমে হচ্ছে পুত্র, এরপরে পৌত্র, এরপরে প্রপৌত্র। তাহলে এখানে খেয়াল করুন, প্রপৌত্র। প্রপৌত্র মানে কি? পিছনে আসছে। প্রশাখা পিছনে আসছে। প্রশিষ্য, শিষ্যের শিষ্য যে। প্রবেশ মানে গতি, আপনি কোনো একটা বাইরে থেকে রুমে ঢুকলেন, গতি। রুম থেকে বের হলেন, সেটাও গতি। প্রবেশ এবং প্রস্থান গতি অর্থ বোঝায়। পরা উপসর্গটি আতিশয্য বোঝায়, আবার কখনো বিপরীত বোঝায়। পরাকাষ্ঠা মানে উত্তম, অনেক বেশি কাষ্ঠা। পরাক্রম মানে এখানে অর্থ বোঝায় উত্তম। পরাজয় মানে জয়ের বিপরীত। পরাভব মানে ভবের বিপরীত। এই 2টা শব্দ মনে রাখবেন।
যে পড়া শব্দটি কখনো পজিটিভ অর্থ বোঝায়, আবার কখনো বিপরীত অর্থ বোঝায়। অর্থাৎ উপসর্গের ক্ষেত্রে কোন উপসর্গটা কোন শব্দে বসার পর সে কোন অর্থ প্রকাশ করতে পারে এবং কোন অর্থ প্রকাশ করে সেটা আপনাকে মনে রাখতে হবে। উপসর্গটা কি অর্থ বোঝায় দেখুন তো। অপমান মানে হচ্ছে মানের বিপরীত, অপকার মানে কারের বিপরীত, অপসংস্কৃতি মানে নিকৃষ্ট সংস্কৃতি। এখন যদি আমি বলি যে আপনি একটু কাইন্ডলি 5টি অপসংস্কৃতির কথা বলুন। আমি এটা আমার লাইভ ক্লাসে বলে থাকি সবাইকেই, আপনাকেও আমি জিজ্ঞাসা করলাম, এটা রেকর্ড ক্লাস হওয়া সত্ত্বেও, বাংলাদেশের 5টি অপসংস্কৃতির কথা বলুন। আপনি যে ধর্ম, বর্ণ বা গোত্রের হন না কেন, 5টি কথা বলবেন। এখন আসুন অপসারণ। অপসারণ আমরা কি বুঝি? উপসর্গটি অপসংস্কৃতি বলতে কি বুঝি? পরকীয়া। বাংলাদেশের মানুষের মধ্যে এখন একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে পরকীয়া। কিরকম ফ্যাশন? একজন মানুষ সারাদিন চাকরি করছে, তার ওয়াইফ বাসায় আছে, অথবা একজন মেয়ে সারাদিন চাকরি করছে, তার ওয়াইফও সে বাইরে, তার হাজব্যান্ডও তার বাইরে চাকরি করছে। সে তার কলিগের সাথে সারাদিন কথা বলছে, এটাকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছে, আমার হাজব্যান্ড আমার সাথে নাই, অথবা আমার ওয়াইফ আমার সাথে নাই, হ্যাঁ, আমি পরকীয়ায় জড়ালাম, এই করলাম সেই করলাম, এটাকে কোনো অপরাধ হিসেবে নিচ্ছেই না। যার কারণে আমরা দেখতে পাই মাঝে মাঝে অমুক এলাকার ছেলে অমুক এলাকার মেয়ের বাড়িতে গিয়ে অনশন করেছে, হ্যাঁ, মেয়ের বাড়িতে যায় না, মেয়েরা ছেলেদের বাড়িতে যায়, হ্যাঁ, মাঝে মাঝে আমরা এরকম ঘটনা দেখতে পাই। এখন আপনার কাছে কি মনে হয়, হাউ ক্যান পসিবল? আপনার মধ্যে কি ন্যূনতম নৈতিকতার মূল্যবোধ কি নাই? আপনি কি একেবারে অনৈতিক কাজ করতে পারলেন? এত বড় কাজ করতে পারলেন, গিয়ে আপনি বললেন, হ্যাঁ, আমি বিষ খাবো, বিষ নিয়ে যাই, এই করবো, অবস্থান ধর্মঘট পালন করবো, হ্যাঁ, না হলে আমার বিয়ে করতে হবে, কেন? আমরা 1 বছর একসাথে থেকেছি, এই করেছি সেই করেছি। তুমি হাউ ক্যান পসিবল? তুমি এটা আগে কেমন তোমার মাথায় এটা আসলো না? এটা আমাদের দেশে অনেকটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। ত্রিভুজ প্রেমের একটা বলি দেখতে পেলাম, মিন্নি নামে একটা মেয়ে ছিল বরিশালের। এটা একটা অপসংস্কৃতি। আমাদের পোশাক আশাকে আমরা অপসংস্কৃতি দেখতে পাই। আমি জানি না আপনারা কিভাবে নিচ্ছেন। পোশাকের অপসংস্কৃতি হচ্ছে, এখন আমি যদি অর্ধনগ্ন হয়ে আপনার সামনে আসি, তাহলে আপনার কাছে বিষয়টা কেমন লাগবে? অর্থাৎ যে পোশাকগুলোতে স্বাভাবিক মানুষের রুচিবোধ প্রকাশ করে না, সেটাই হচ্ছে অপসংস্কৃতি। আমরা পোশাকের ক্ষেত্রে এটা দেখতে পাই যে সেরা প্যান্ট পরতে খুব পছন্দ করে অনেকে, নতুন প্যান্ট কিনে সেরা না, কিছু বললে ইট ইস কালচার, ইট ইস ফ্যাশন, ইট ইস মডার্নিজম। এটা আপনাকে খুব সুন্দর উত্তর দিয়ে দেবে। আচ্ছা, যাই হোক, আমি সেটা বলতে চাচ্ছি না। আরো অনেকগুলো অপসংস্কৃতি আছে, পড়ালেখাতে আছে, চাকরি বাকরিতে আছে, বিয়ে শাদিতে আছে, এটাতে আছে, আমাদের অনেকগুলো অপসংস্কৃতি আছে। এটা ভাইবার জন্য গুরুত্বপূর্ণ যে অপসংস্কৃতি মানে কি, সংস্কৃতি কি, অপসংস্কৃতি কি। অপকৃষ্টি মানে হচ্ছে নিকৃষ্ট কৃষ্টি, অপসারণ মানে স্থানান্তর, অপহরণ মানে স্থানান্তর। কেউ যদি চুরি করে, চুরি করা জিনিস যে জায়গায় থেকে চুরি করেছে ঠিক সেই জায়গায় রেখে দেয় না, অবশ্যই কি করে? স্থানান্তর করে, পরিবর্তন করে। তাই এটাকে বলে হচ্ছে অপসারণ, স্থানান্তর করা। অপসর্গটি আবার অপশব্দটি অর্থ বোঝায় বিকৃত। অপমৃত্যু মানে নিকৃষ্ট মৃত্যু। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থায়ী কবিনীর হাইরে জীবন নদে। মাইকেল মধুসূদন দত্তের একটা বিখ্যাত উক্তি যদি বলি, কুল্লু নাফসিন জায়কাতুল মাউত, মানুষ মরণশীল, মানুষকে মরতেই হবে, ম্যান ইজ মর্টাল, আমার আজীবন আমাকে বেঁচে থাকা যাবে না। তাহলে মৃত্যুটা স্বাভাবিক, তবে সেটা যদি স্বাভাবিক ওয়েতে হয় তাহলে স্বাভাবিক। কেউ বিষ খেয়ে মারা গেল, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গেল, অথবা হচ্ছে কেউ আত্মহত্যা করলো, এগুলোকে বলে অপমৃত্যু, নিকৃষ্ট মৃত্যু বা খারাপ মৃত্যু। আমরা কখনো এরকম মৃত্যু কামনা করি না, এমনকি হঠাৎ মৃত্যু আমরা কামনা করি না। আমরা হঠাৎ মৃত্যু এই নিয়ে যদি আমি একটু বলি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন, হে আল্লাহ, আপনি আমাকে আকস্মিক মৃত্যু থেকে রক্ষা করুন। যে রাস্তাঘাটে হঠাৎ করে মৃত্যু হয়ে গেল, একটা মানুষ মারা যাবেই, যেমন আপনার দাদার দাদা দেখবেন মারা যাওয়ার আগে 1 বছর 6 মাস গড়ে পড়েছিল, অথবা বাড়িতেই ছিল, বোঝা যেত যে শেষ জীবনের অন্তিম পর্যায়ে আছে। হ্যাঁ, এখন আসুন, সে একটা মানসিক প্রিপারেশন নিতে পারে। এখন আপনার কাছে মনে হতে পারে, স্যার, মৃত্যুর জন্য মানসিক প্রিপারেশন কি? হ্যাঁ, এই যে আপনার কাছে মনে হতে পারে যে স্যার মানসিক প্রিপারেশন কেমন নেবে, যে ভাই আমি একটু তওবা ইস্তেগফার পড়ি, হ্যাঁ, আমি তো জীবনে বহুত পাপ করেছি, হ্যাঁ, আমার পাপ কিছু কমানোর চেষ্টা করি, এটাই তো সুযোগ। এমন তো হতে পারে আমি হাজার কোটি লক্ষ কোটি মহাসাগর পরিমাণ পাপ করেছি, কিন্তু আমার তওবা করার আগেই মারা গেলাম, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে 1 সেকেন্ডে মারা গেলাম, ঘুমের মধ্যে মারা গেলাম, সেটাকে বলে অপমৃত্যু। এখন আসুন, সম উপসর্গটা কি অর্থে ব্যবহৃত হয়? সম্যক রূপে মানে বেশি বোঝাই, সম্পূর্ণ মানে সামনে বোঝাই, সমৃদ্ধ বেশি বোঝাই, সমাদর বেশি বোঝাই। সমাগত মানে সামনে সামনে গিয়ে আগত হয়, সমাগত, সম্মুখ, এই অর্থগুলো বোঝায় উপসর্গ।
নি শব্দটি নিবৃত্তি মানে নিষেধ, নিশ্চয়ই মানে নিবারণ, আতিশয্য মানে নিখাদ, নিদারণ, নিষ্কলুষ কলুষের অভাব, নিষ্কাম কামের অভাব। এখন আপনার কাজ হচ্ছে এই শব্দের অর্থগুলো নিজে নিজে বুঝে বুঝে পড়তে হবে। বুঝে বুঝে না পড়লে কিন্তু আপনি এটা পারবেন না। ফুল, পূর্ণ, হাফ, আধা, হ্যাট, প্রধান, সাবধান। হ্যাঁ, এরপরে আসুন হর বা হরেক। হিন্দি এবং উর্দু এই দুই ভাষার একটা উপসর্গ রয়েছে, তাকে বলে কি হর উপসর্গ। এই ছিল আমাদের উপসর্গের আলোচনার বিষয়। আমরা এর পরবর্তী অংশে যাব সংখ্যাবাচক শব্দ। পড়ুন সংখ্যাবাচক শব্দ মানে কি। খুবই গুরুত্বপূর্ণ আপনার প্রিলিমিনারি পরীক্ষার জন্য এবং হচ্ছে ভাইভা পরীক্ষার জন্য। এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। প্রিলিমিনারি এবং ভাইভা দুইটা অধ্যায়ের জন্য, দুইটা চাকরির জন্য এটা গুরুত্বপূর্ণ। সংখ্যা গণনা, সংখ্যা মানে গণনা বা গণনা দ্বারা লব্ধ কোনো একটা ধারণা। সংখ্যা গণনার মূল একক এক, এটাকে মনে রাখবেন। সংখ্যা গণনার মূল একককে কি বলি? এক, অর্থাৎ এক থেকে আমরা শুরু করি। কাজেই সংখ্যাবাচক শব্দে এক, একাধিক, প্রথম, প্রাথমিক ইত্যাদি বুঝতে পারি। এক, একাধিক এবং প্রথম বা প্রাথমিক, আমরা এই শব্দের বিচ্ছেদগুলো, এই শব্দের অর্থগুলো আমরা বুঝতে পারি। তাহলে এখানে একটু খেয়াল করুন, সংখ্যা মানে কি? গণনা বা গণনা দ্বারা লব্ধ ধারণা। সংখ্যাবাচক শব্দ চার প্রকার। কি কি দেখুন সংখ্যাবাচক শব্দ? অঙ্কবাচক, পরিমাণ বা গণনাবাচক, ক্রম ও পূরণবাচক, তারিখবাচক। আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি যে আজকে বাংলা কত তারিখ, তারিখবাচক যেহেতু। যদি আপনাকে প্রশ্ন করি আজকে বাংলা কত তারিখ, আজকে বাংলা কত তারিখ, তাহলে বাংলা এটা কোন মাস? আপনার এটা মনে পড়ে কিনা এটা একটু বুঝতে হবে, যে বাংলা কত তারিখ এবং কোন মাস বা কোন সাল চলতেছে বাংলা এটা। তাহলে আপনি একটু বিপাকে পড়ে যাবেন, এটা কি আশ্বিন নাকি কার্তিক নাকি অগ্রহায়ণ, এটা কি 1430 সাল নাকি 32 সাল নাকি 31 সাল, আমরা একটু বিপাকে পড়ে যাই। তাহলে এখানে একটু খেয়াল করতে হবে, বাংলা তারিখবাচক শব্দ, বাংলা তারিখবাচক শব্দ, তারিখবাচক শব্দগুলোর প্রথম 6টি মাস হচ্ছে 31 দিন। তারিখবাচক শব্দের প্রথম 6 মাস 31 দিন, প্রথম 6টি মাস 31 দিন। প্রথম 6টি মাস কয় দিন? 31 দিন। গুণ করেন, 6 গুণন 31, 6 কে 6, 3 6 18, 5 গুণন 30 সমান সমান 3 5 15। ফাল্গুন মাস হচ্ছে 29 দিনে, ফাল্গুন মাস 29 দিন। এবার যোগ করেন তো কত হয়? আমাদের বছর কি হিসাব বুঝছেন তো, বছর কয় দিনে যাই? বাংলা বছরগুলো, এটা ভাইবার জন্য গুরুত্বপূর্ণ। 9 আর 6 15 আর 5 17 আছে 1 আর 2 3 আর 5 8 আর 8 16 আর 6 17 আছে 1 আর 1 2 আর 1 3, 365 দিন। তাহলে খেয়াল করুন আমাদের বাৎসরিক গতি 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড, 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। এখন আসুন, এখন যে বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে, আমাদের প্রত্যেক বছর প্রায় 6 ঘন্টা করে বাড়তে বাড়তে 4 বছরে একটা দিন বেড়ে যায়, সেটাকে বলে অধিবর্ষ। অধিবর্ষে ফেব্রুয়ারি মাস কিন্তু 29 দিনে, আর বাংলায় ফাল্গুন মাস হচ্ছে 30 দিন। তাহলে এখানে একদিন বাড়বে আর এখানেও একদিন বাড়বে। তাহলে অধিবর্ষে বাংলা তারিখ কত দিনে যায়? 366 দিন। অধিবর্ষে বাংলা সাল, ইংরেজি সাল 366 দিনে যায়। এই হচ্ছে আমাদের তারিখবাচক শব্দ। এই তারিখবাচক শব্দগুলো যিনি প্রবর্তন করেছেন তার নাম সম্রাট আকবর। 1556 সাল পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। এই পানিপথের দ্বিতীয় যুদ্ধে তার লর্ড ফাদার বৈরাম খান হিমুকে পরাজিত করেন। তার লর্ড ফাদার বৈরাম খান যখন হিমুকে পরাজিত করেন তখন তিনি দিল্লির মসনদে আরোহণ করেন। পরবর্তীতে যখন তার মসনদ অনেক বেশি স্ট্রং হয়ে গেল তখন 1556 সাল থেকে শুরু করলেন, কিন্তু শুরু করছেন 1583 সালে আর হিসাব ধরেছেন 1556 থেকে, কারণ তার এই পানিপথের তৃতীয় যুদ্ধ যেন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে, সেই জন্য উনি এই কাজ করেছেন। তাহলে দেখুন তৎকালীন সময় ইরানের একজন জ্যোতিষ্ক বিজ্ঞানী উমর ফতুল্লাহ সিরাজিকে বাংলাদেশে ডেকে আনেন। উমর ফতুল্লাহ সিরাজি জ্যোতিষ্ক মণ্ডলী নক্ষত্রের চলাচলের উপর ভিত্তি করে একটা মাস তৈরি করে দিল, সেটাই হচ্ছে বাংলা ক্যালেন্ডার, বাংলা মাস। এটা একটু মনে রাখতে হবে আপনাকে। তাহলে এখানে একটু খেয়াল করুন, এই বাংলা তারিখবাচক শব্দের প্রথম মাসগুলো
প্রথমে মনে রাখবেন 1556 সালে সম্রাট আকবর তিনি একটা ধর্ম তৈরি করেছিলেন। ধর্মের নাম কি আপনারা বলতে পারবেন কিনা? সম্রাট আকবর, সম্রাট আকবরের একটা ধর্ম ছিল, তার নাম হচ্ছে দিন-ই ইলাহি, দিন-এ ইলাহি বা ইলাহি। এই ধর্ম যদি আপনি একটু দেখেন, আপনার মাথায় আর থাকবে না, চোখ কপালে উঠে যাবে, চোখের জায়গা থাকবে না। এখানে তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু আকবার খলিফাতুল্লাহ, আসসালামু আলাইকুম। এটা পরিবর্তে তিনি তৈরি করেছেন আল্লাহু আকবার। আর উত্তর দিতে হবে কি জানেন? জাল্লা জালালুহু, কারণ তার নাম ছিল জালালউদ্দিন মোহাম্মদ আকবর। জালালউদ্দিন মোহাম্মদ আকবর ওনার নাম, তাই তিনি সালামের মধ্যেই কাজ করেছেন। পরবর্তীতে হিন্দু এবং মুসলিমদের আন্দোলনের প্রেক্ষাপটে তিনি এই সিদ্ধান্ত থেকে বের হয়ে আসেন। কোন সিদ্ধান্ত? দ্বীন ইলাহি। আর দ্বীন ইলাহি তৈরি করার প্রথম উদ্দেশ্য হচ্ছে হিন্দু এবং মুসলিম বিবাহ বৈধ করা এবং ওনার যোদ্ধাকে বিয়ে করাটা, এটা ছিল ওনার উদ্দেশ্য। তাহলে চলুন আমরা পড়লাম তারিখবাচক শব্দ। এখন আমরা যাব ক্রম বা পূরণবাচক। আচ্ছা, যারা আমার রেকর্ড ক্লাস দেখতেছেন, আমি আপনার কাছে প্রশ্ন করলাম যে বাংলা আপনার ক্লাস 10-এ রুল কত ছিল? ক্লাস 10-এ আপনার রুল কত ছিল এটা আপনি একটু জানাবেন আমাকে। কেউ 1, কেউ 2, কেউ 3। আমার ক্লাসে এই কথাগুলি বলে, স্যার কেউ বলে 10, কেউ বলে 20। এখন আসুন, এগুলো রুল হতে পারে না। রুলের বাংলা হচ্ছে ক্রমিক। ক্রমিক মানে হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ থেকে শুরু করে চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ, সপ্তদশ, অষ্টাদশ, ঊনবিংশ, বিংশ। এরপরের অংশগুলো কি হবে এটা আমি একটু লিখে দিচ্ছি, আপনি চাইলে একটু স্ক্রিন শেয়ার করবেন, স্ক্রিনে নিতে পারবেন। যেমন ধরেন আমি লিখলাম হচ্ছে বিংশ। বিংশ মানে কি? 20। ত্রিংশ মানে 30। চত্বারিংশ মানে 40। পঞ্চাশতম মানে 50। ষষ্ঠীতম মানে 60। সপ্ততিতম মানে 70। 80তম মানে 80। নবতিতম মানে 90। শততম মানে 100। এটা হচ্ছে আমরা দশকগুলো লিখলাম। এখন এককগুলো আমরা লিখব, যেন আপনি এই এককগুলো লেখার পর যেন 1 থেকে 100 পর্যন্ত বলতে পারেন। একবিংশ, দ্বাবিংশ, একবিংশ, দ্বাবিংশ, দ্বিবিংশ, ত্রয়োবিংশ, চতুর্বিংশ, পঞ্চবিংশ, ষটত্রিংশ, চত্বারিংশ, পঞ্চাশতম, ষষ্ঠীতম। শেষ। 1 থেকে 100 পর্যন্ত। এটা নিজের খাতায় একটু নোট করবেন। এখন এই সংখ্যাগুলোকে যদি আপনি 20-এর আগে বসান, তাহলে 20 থেকে 30, 30-এর আগে বসালে 31 থেকে 40, 40-এর আগে বসালে 41 থেকে 49 মানে 50। আর এখানে হচ্ছে কত? 50 থেকে শুরু করবেন। এটা 50, 51, 52, 53, 54, 55, এই শব্দগুলো আপনাকে বুঝিয়ে শুনে উত্তর দিতে হবে। এটার নাম হচ্ছে ক্রম বা পূরণবাচক শব্দ। এখন কারো ক্লাসের রুল যদি 5 থেকে থাকে, তাহলে কি স্যার কি আপনাকে এমনভাবে বলতো কখনো ক্লাসে, এই 5 ছেলে 5 মেয়ে, কি বলতো? পঞ্চম ছেলে পঞ্চম মেয়ে, প্রথম ছেলে প্রথম মেয়ে, এটা বলা হতো। এটা হচ্ছে কি ক্রম বা পূরণবাচক শব্দ। একটু সময় দিচ্ছি, আপনি একটু মার্ক করতে পারেন, যেন একটু মার্ক করতে পারেন, এই জন্য আপনাকে একটু সময় দিচ্ছি। তাহলে ক্রম বা পূরণবাচক শব্দ 1 থেকে 100 পর্যন্ত আশা করি আপনি নোট ডাউন করতে পারবেন। এটা আপনি একটু করে নেবেন। তাহলে এখন আসুন, এটা হচ্ছে ক্রম বা পূরণবাচক শব্দ। এরপরে যদি আসি, এরপরে হচ্ছে কি পরিমাণ বা গণনাবাচক শব্দ। পরিমাণ বা গণনাবাচক বা অঙ্কবাচক। অঙ্কবাচক মানে কি? অঙ্কে লিখো। অঙ্কে কেমনে লিখবেন? অঙ্কে তো লিখতেন কি ক্লাস 1-এ 1, 21, 112। আবার ক্লাস 1-এ পড়ছেন না কথাই 15, 16, 40। এই গণনা বা পরিমাণবাচক শব্দ 3 ভাবে হয়। 1, কথাই,
2 সমষ্টি, 7 দিনের সমষ্টিকে কি বলে? সপ্তাহ। সমষ্টি, 7 দিনের সমষ্টিকে কি বলা হয়? সপ্তাহ বলা হয়। 30 দিনের সমষ্টিকে আমরা কি বলি? মাস বলি। 12টির সমষ্টিকে আমরা কি বলি? ডজন বলি, ডজন। এখন আসুন, এটার নাম হচ্ছে সমষ্টি, মাস, ডজন। এটা হচ্ছে কি? সমষ্টিবাচক। আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে 4-এর 1। এটাকে আমরা কি বলি? 4-এর 1কে চৌথা, সিকি, পুয়া। চৌথা, সিকি, পুয়া। এই শব্দগুলো একটু মনে রাখবেন। চৌথা, সিকি, পুয়া। এটা হচ্ছে 4/1। তাহলে 3/1 ভগ্নাংশ যেটা আছে এটাকে বলে তেহাই। 2/1 এটাকে বলে আধা। 1 সমস্ত 2/1 দেড়। 2 সমস্ত 2/1 আড়াই। 3 সমস্ত 3 সমস্ত 2/1 3.5। আড়াইয়ের পরে যে আছে সব 3.5, 4.5, 5.5, 6.5, 7.5, 8.5, 9.5, 10.5, এভাবে যাবে। এগুলো হচ্ছে গণনা বা পরিমাণবাচক শব্দ। এই ছিল আমাদের হচ্ছে কি? সংখ্যাবাচক শব্দ। তাহলে সংখ্যাবাচক শব্দ 4 প্রকার: অঙ্কবাচক, পরিমাণ বা গণনাবাচক, ক্রম বা পূরণবাচক, তারিখবাচক। এ হচ্ছে আমাদের সংখ্যাবাচক শব্দ। তাহলে আমরা পরবর্তী অংশে যাব, দ্বিরুক্ত শব্দ। তাহলে দেখুন তো, দ্বিরুক্ত শব্দ মানে কি? দ্বিরুক্ত মানে কি? 2, দ্বি মানে 2, উক্ত মানে বলা হয়েছে। যদি কোনো একটা শব্দ দেখুন একবার বলি তাহলে আমরা যে অর্থ প্রকাশ করতে পারি, 2বার বললে সেই অর্থ না বুঝিয়ে বিশেষ কোনো অর্থ বোঝাই, তবে তাকে বলে হচ্ছে দ্বিরুক্ত শব্দ। বিশেষ কোনো অর্থ যদি বোঝাই তবে আমরা তাকে কি বলি? দ্বিরুক্ত শব্দ বলি। দ্বিরুক্ত শব্দ প্রথমত 3 প্রকার: শব্দের দ্বিরুক্ত, পদের দ্বিরুক্ত, অনুকার বা ধনাত্মক দ্বিরুক্ত। তাহলে দেখুন তো, শব্দের দ্বিরুক্ত 4 ভাবে হয়। শব্দ আর পদের মধ্যে পার্থক্য কোথায়? শব্দ আর পদের মধ্যে পার্থক্য হলো, শব্দের মধ্যে বিভক্তি থাকে না, আর পদের মধ্যে বিভক্তি থাকে। বিভক্তিযুক্ত শব্দকে বলে পদ, আর বিভক্তিহীন শব্দকে বলে শব্দ। বিভক্তিযুক্ত থাকলে হচ্ছে শব্দ না, সেটা হচ্ছে পদ। তাহলে শব্দের দ্বিরুক্তি 4 ভাবে হয়। কি কি 4 ভাবে হয় দেখুন। 1, একই শব্দ দুবার আসবে। কি হবে? একই শব্দ দুবার ব্যবহার করা হবে। ভালো ভালো 2বার বলছেন, ফোঁটা ফোঁটা 2বার বলছেন। একই শব্দের সঙ্গে সমার্থক আরেকটি শব্দ বসবেন। পৃথিবীর যত সমার্থক শব্দ আছে, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ প্রান্তের যত সমার্থক শব্দ আছে সব শব্দের দ্বিরুক্ত। যত বিপরীত শব্দ আছে তাও শব্দের দ্বিরুক্ত। 4 ভাবে হয় দেখুন। 3, সমার্থক বা বিপরীত। সমার্থক তো একবার চলেই গেছে, এরপরে এখন বিপরীতটাকে কাউন্ট করবেন। হ্যাঁ, এখন আসুন, দেনা পাওনা, টাকা পয়সার সমার্থক এটা বাদ। লেনদেন, আসা যাওয়া, ছোট বড়, কম বেশি, ভালো মন্দ, এরকম। দ্বিরুক্ত শব্দ জোড়ার দ্বিতীয় শব্দটির আংশিক ধ্বনিগত পরিবর্তন হয়। মিট মাট করে দিলাম ঝগড়াটা, মিট মিট বলি নাই, মিট মাট আকার হয়েছে। তাকে দেখে খুব ফিটফাট মনে হয়, রসইকারটা এখানে আকার হয়েছে। মা আমাকে অনেক বকাঝকা করেছে, বইয়ের পরিবর্তে ঝ। তাহলে দেখুন, শব্দের দ্বিরুক্ত 4 ভাবে হয়। এক শব্দ 2বার আসবে, দ্বিতীয় অংশে আংশিক পরিবর্তন হবে, 2টি সমার্থক শব্দ আসবে, 2টি বিপরীতার্থক শব্দ আসবে, শেষ। এই 4 ভাবে হয় শব্দের দ্বিরুক্তি। তাহলে কয় ভাবে শব্দের দ্বিরুক্তি হয়? 4 ভাবে। কি কি 4 ভাবে হয় দেখুন, বোর্ডে তাকান, দেখুন বুঝতে পারেন কিনা। শব্দের দ্বিরুক্তি 4 ভাবে হবে। কি কি শব্দের দ্বিরুক্তি 4 ভাবে হয়? কি কি 4 ভাব সেটা আমাকে একটু বলবেন। এক নম্বরে হচ্ছে কি, একই শব্দ 2বার বসে, সমার্থক শব্দ। বিপরীত শব্দ দ্বিতীয় অংশ আংশিক পরিবর্তন, শেষ, শব্দের দ্বিরুক্তি। একই শব্দ 2বার, দ্বিতীয় অংশে আংশিক পরিবর্তন, 2টি সমার্থক, 2টি বিপরীত, শব্দের দ্বিরুক্ত, শেষ। পদের দ্বিরুক্ত 2 ভাবে হয়। পদের দ্বিরুক্ত 1, 2টি শব্দ ঠিক থাকবে, 2টি পদ ঠিক থাকবে, 2টি বিভক্তি ঠিক থাকবে, 3টা বিষয়। 2, বিভক্তিও ঠিক থাকবে, পদও ঠিক থাকবে, শব্দে পরিবর্তন হবে। 2টা ফরম্যাট। 2টা ফরম্যাট আপনাকে মনে রাখতে হবে, 2টা ফরম্যাটে আপনাকে পড়তে হবে। 1, 2। যেমন, সে মনে মনে একথাই বলল, বিভক্তি এ, এখানে বিভক্তি এ, বিভক্তি ঠিক। মন একটা নাউন, এখানে মন একটা নাউন, পদ ঠিক। মূল শব্দ বিভক্তি বাদ দিলে থাকে কি? ম দন্তান্ন মন, এখানে ম দন্তান্ন মন। তাহলে শব্দ ঠিক,
বিভক্তি ঠিক, পদ ঠিক, নাউন নাউন। তাহলে এটাকেই বলে হচ্ছে কি পদের বিভক্তি। 2, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এ বিভক্তি এ বিভক্তি, দেখুন 2 নম্বরে বিভক্তি মিল আছে। দুধ একটা নাউন, ভাত একটা নাউন, নাম, এটাও মিল আছে। পদ ঠিক আছে, নাউন বিভক্তিও ঠিক আছে। দুধ আর ভাত শব্দটা কি সেম নাকি ভিন্ন? যদি ভিন্ন তাহলে শব্দ পরিবর্তন হলো। তাহলে দেখুন 1, 2টি শব্দ ঠিক, 2টি পদ ঠিক, 2টি বিভক্তি ঠিক। 2, 2টা শব্দে পরিবর্তন আছে কিন্তু পদ আর বিভক্তি ঠিক থাকবে। শব্দে পরিবর্তন আছে কিন্তু পদ আর বিভক্তি কি করবে? ঠিক থাকবে। এটা একটু মনে রাখবেন, পদের বিভক্তি। তাহলে আমরা পড়লাম শব্দের বিভক্তি ও পদের বিভক্তি। শব্দের বিভক্তি মানে একটা শব্দ 4 ভাবে হবে, 2টা শব্দ হবে, একই শব্দ 2বার, কোনো পরিবর্তন নাই, 2টি সমার্থক, 2টি বিপরীত, 2টি অংশ আংশিক ধ্বনিগত পরিবর্তন। আর পদের বিভক্তির মধ্যে হচ্ছে 2টি শব্দ, 2টি পদ, 2টি বিভক্তি, সবগুলি সমান হবে। সবগুলি কি হবে? সমান হবে। আরেকটা হচ্ছে দ্বিতীয় অংশ শব্দের পরিবর্তন হবে, অর্থ ঠিক থাকবে। এখন আসুন এর মধ্যে থেকে কোনটা কোন অর্থ বোঝায়, এই অর্থগুলো আপনারা নিজেরা পড়বেন। ক্ষণকাল স্থায়ী বোঝাতে দেখতে দেখতে আকাশকাল হয়ে আসলো। দেখতে দেখতে 2বার বলেছেন, দেখতে দেখতে 2বার বলেছেন। তাহলে দেখুন এটাই হচ্ছে ক্ষণকাল স্থায়ী। পৌনঃপুনিকতা, ডেকে ডেকে হয়রান হয়েছে, মানে একবারের পর একবার, একবারের পর একবার। কখন কোন অর্থে ব্যবহৃত হয় সেটাও আপনি নিজে বোঝার চেষ্টা করবেন। এরপরে যাবেন হচ্ছে পদার্থক বিরক্তি বা অনুকার বা ধনাত্মক বিরক্তি। ধনাত্মক বিরক্তি 4 ভাবে হয়। দেখুন কি আছে, মানুষের ধ্বনি, জীবজন্তুর ধ্বনি, বস্তুর ধ্বনি, কাল্পনিক ধ্বনি। 9, 10 বুট বইটা ভালো করে দেখবেন। মানুষ, জীবজন্তু, বস্তু, কাল্পনিক, বস্তু এবং কাল্পনিক, এই 4 ধরনের আওয়াজকে কি বলি আমরা? ধনাত্মক। দেখুন তো ধনাত্মক কি আছে? ঘপা গপি, টপাটপ, ধপ ধপ, ঝমঝমি, অর্থাৎ এই 4টা পাঠ, মানুষের ধ্বনি, জীবজন্তুর ধ্বনি, বস্তুর ধ্বনি এবং কাল্পনিক ধ্বনি। এই 4টা ধ্বনি মনে রাখতে হবে। মানুষ, জীবজন্তু, বস্তু এবং কাল্পনিক। মানুষ, জীবজন্তু, বস্তু এবং কাল্পনিক, এই 4 ধরনের আওয়াজকে কি বলে? ধনাত্মক বিরক্তি বলে। এরপরে আসুন, এরপরে যাব হচ্ছে আমরা বিরক্ত শব্দ শেষ করলাম। এখন আমরা যাব হচ্ছে আমাদের এই অধ্যায় থেকে আসছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর বিশ্লেষণ নিয়ে। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর বিশ্লেষণ নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। চলুন আমরা আলোচনা শুরু করছি। প্রশ্নগুলো দেখুন, উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমি এই শব্দটা কোন অর্থে ব্যবহৃত হয় বা কোন লিঙ্গ হিসেবে ব্যবহৃত হয়? আমি দ্বারা কি পুরুষ নাকি স্ত্রী নাকি ক্লিব নাকি উভয়? 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2024 স্কুল পর্যায়ে প্রশ্নটা এসেছে। দেখুন এটা একটা সহজ প্রশ্ন, এখানে কঠিন বা ঝামেলাপূর্ণ এরকম কোনো শব্দ এখানে লিখে নাই, এটা একটু মনে রাখতে হবে আপনাকে। আমি শব্দটাকে কেন উভয়লিঙ্গে বোঝাই? যে এই আমি শব্দটা একটা পুরুষকে বোঝাই, আবার একটা স্ত্রীকে বোঝাতে পারে, একটা মেয়েও বলতে পারে আমি, একটা ছেলেও বলতে পারে কি আমি, দুইটা বিষয় হতে পারে। তাহলে এটাকে কি বোঝাবে? উভয়লিঙ্গ বোঝাবে। কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয়? কবি, মহিলা কবি। 18তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে 2024। তার মানে এই বছরেই প্রশ্ন এসেছিল যে কবি এবং মহিলা কবি। অনাথ এর স্ত্রীবাচক শব্দ কি? প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2024 আসছে। অনাথ, অনাথিনী। কোনটির শুধু স্ত্রীবাচক হয়? কোন শব্দের কোনো স্ত্রীবাচক হয়? তার মানে নিত্য স্ত্রীবাচক কোনটা? কোন শব্দটি নিত্য স্ত্রীবাচক হবে এটা একটু বলে দেন, যে কোন শব্দটি নিত্য স্ত্রীবাচক অর্থে ব্যবহৃত হয়। নিত্য স্ত্রীবাচক অনেকগুলো শব্দ বলেছিলাম, এইউ, দাই, ডাইনি, পেতনি, শাকচুন্নি, এগুলো কি বলেন তো? এগুলো হচ্ছে নিত্য স্ত্রীবাচক। কুলোটা, কুলোটা অর্থ কি? যার কুল হারিয়েছে তাকে বলি কি? কুলোটা। যার কুল হারিয়েছে আমরা তাকে কি বলি? কুলোটা। যার কুল হারিয়েছে, কুলোটা। তারপরে অসহ্য স্পর্শা, এগুলোকে বলে হচ্ছে সৎমা, সতীন। তাহলে দেখুন এখানে উত্তর কোনটা? নিত্য স্ত্রীবাচক হচ্ছে সৎমা।
সৎ মার বিপরীত কোনো শব্দ হতে পারে না সৎ বাবা। কারণ একটা বাবা একসাথে দুইটা বিয়ে করতে পারে, একটা ছেলে, একটা মেয়ে একসাথে দুইটা বিয়ে করতে পারে না। এটা আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা মানুষকে স্ট্রাকচার এমনভাবে দিয়েছেন যে একটা মেয়েকে কিছু সিম্বল বহন করতে হয়, যেটা একটা ছেলেকে বহন করতে হয় না। আচ্ছা, এখন আসুন নিচের কোনটি নিত্যশ্রীবাচক শব্দ? ডাইনি, এটা হচ্ছে নিত্যশ্রীবাচক শব্দ, এর বিপরীত কোনো পুরুষবাচক শব্দ নেই। ধাত্রী শব্দটি কোন লিঙ্গ? ধাত্রী পুরুষ, স্ত্রী, ক্লিব উভয়। খুব খেয়াল করে একটু বলুন তো, ধাত্রী, ধাত্রী কি কখনো পুরুষ হয়? কখনো পুরুষ হয় না। ধাত্রী মানে কি? প্রসবকালীন মেয়েদেরকে অন্য যে মেয়েরা সহযোগিতা করে। আগেকার সময়, এখন তো প্রচুর পরিমাণ ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, আবার প্রচুর পরিমাণ গাইনিকোলজিস্ট রয়েছে। প্রাচীনকালে এত পরিমাণ ডায়াগনস্টিক সেন্টারও ছিল না, এত পরিমাণ সিজারও করতে হতো না, আর এত পরিমাণ গাইনিকোলজিস্টও ছিল না। তখনকার সময়ের একটা শ্রেণী ছিল গ্রামে, যাদের সন্তান সম্ভবা মায়ের লাস্ট মোমেন্টগুলিতে তারা তদারকি করতো। সন্তান যখন জন্ম হবে তখন তাকে কি মেনটেন করতে হবে, কি করতে হবে না, এই বিষয় এবং নবজাতক শিশুর বিভিন্ন ধরনের সেবা যত্নর বিষয়টা, এটা তারা করে থাকতো। এটাকে বলে হচ্ছে কি ধাত্রী। রি রি করা দিয়ে কি প্রকাশ করা বোঝায়? রি রি করা, রি রি করা মানে তীব্র ক্রোধ, রাগে শুধু রি রি করতেছে। হ্যাঁ, এরকম হয়েছে কিনা যে আপনার বাবা আপনার উপর প্রচন্ড রাগ করেছে, আরে ধরে আন, আজকে পিটামো, এই সেই সেই সেই, এটা বলে এক একটা অঞ্চলে এক এক ধরনের। হ্যাঁ, এখন আসুন কি আছে, রি রি করা শব্দ থেকে তীব্রতা প্রকাশ করে না। রাষ্ট্রপতি কোন লিঙ্গ? বলেছিলাম বাংলাদেশের রাষ্ট্রপতি একজন পুরুষ, ভারতের রাষ্ট্রপতি একজন মহিলা। দ্রৌপদী মুর্মু, শাহাবুদ্দিন চুপ্পু। তাহলে দেখুন দুজনে কিন্তু একই পদে আছে, একজন পুরুষ একজন মহিলা। তাহলে দুজনকে আমরা একই অর্থে ডাকতে পারি যেহেতু, তাহলে এটাকে বলে নিত্য পুরুষবাচক শব্দ। রাষ্ট্রপতি নিত্য পুরুষবাচক কি অপশনে আছে? পুরুষ লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ, ক্লিবলিঙ্গ। তাহলে এখানে এই চারটা আমাদের ক্লিবলিঙ্গ, উভয়লিঙ্গ উত্তর দিতে হবে। রাষ্ট্রপতি পুরুষও হয়, স্ত্রীতেও হয়, তাহলে এখানে এটা একটু পজিশন উত্তর দিতে হবে। উপসর্গ কোন জাতীয় শব্দাংশ? উপসর্গ হচ্ছে অব্যয় জাতীয় শব্দাংশ। এর কোনো নিজস্ব অর্থবাচকতা নেই, কিন্তু অর্থের দ্যুতকতা রয়েছে। অন্য শব্দের প্রথমে বসে বিভিন্ন ধরনের অর্থ প্রকাশ করতে পারে। অব্যয়। নিচের কোনটি তৎসম উপসর্গ নয়? অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আপ, কদ, খু, নি, পাতি। অ, অঘা, অজ, অনা। অনা শব্দটি এটার সাথে সম্পৃক্ত না, এই অঘা, অনা। উপসর্গযুক্ত শব্দ কোনটি? দেখুন, উপসর্গযুক্ত শব্দ বের করার কৌশল হলো, আপনি উপসর্গটাকে বাদ দিলে দেখেন অর্থ থাকে কিনা। বিপুল, বি বাদ দিলে পুলের অর্থ থাকে না। বিষয়, শয়ের অর্থ থাকে না। বিদ্যা, দায়ের অর্থ থাকে না। বিদ্রোহী, এখানে বি শব্দটা যদি বাদ দিই তাহলে দ্রোহী একটা অর্থ থাকে। দ্রোহ, প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল, দ্রোহী। তাহলে এটাকে বলে উপসর্গ সাধিত। তাহলে উপসর্গ সাধিত হওয়ার শর্ত হচ্ছে কোনো একটা শব্দ যদি অন্য কোনো একটা শব্দের প্রথমে বসে ওই উপসর্গটা বাদ দিলেও ওই শব্দের একটা অর্থ থাকবে, তাকে বলে হচ্ছে কি উপসর্গজাত শব্দ। লা জবাব, এটা কোন ধরনের উদাহরণ? আম খাসলা, গড় বাজে খয়ের। আম খাসলা তিনটা, গড় বাজে খয়ের চারটা হচ্ছে আরবি ভাষার উপসর্গ। আরবি। লা জবাব মানে কোন জবাব নেই। নিচের কোনটি ক্লিবলিঙ্গ? দেখুন তো, ক্লিবলিঙ্গ মানে কি? মানুষও না, পুরুষও না, স্ত্রীও না, বস্তু। নিচের কোন শব্দটি নিত্য পুরুষবাচক? নিত্য পুরুষবাচক মানে কি? যে শব্দের বিপরীতে কি নাই? কোন স্ত্রীবাচক শব্দ নাই। ডাক্তার, মহিলা ডাক্তার, শিল্পী, মহিলা শিল্পী, সভ্য, মহিলা সভ্য, অসভ্যা। পুরোহিত, এটার বিপরীতে কোনো শব্দ নাই। বৃষ্টি পড়ে টাপড় টুপুর, এখানে টাপড় টুপুর কোন ধরনের শব্দ? আমরা জানি টাপড় টুপুর একটা সাউন্ড। বৃষ্টি পড়ে টাপড় টুপুর, নদে এলো বান। শিব ঠাকুরের বিয়ে হলো, 3 কন্যা দান। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত কবিতার লাইন বললাম। এখন যদি আসি টাপড় টুপুর কোন ধরনের শব্দ? অব্যয় পদ, অবশ্যই অব্যয়, কারণ যত সাউন্ড আছে সব অব্যয়। মানুষের ধ্বনি, জীবজন্তু ধ্বনি, বস্তুর ধ্বনি, হ্যাঁ, কাল্পনিক ধ্বনি, সবগুলোকে কি বলে? অব্যয় পদ বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ ছিলাম আমাদের আজকের গুরুত্বপূর্ণ একটি বিষয়ের ক্লাস নিয়ে। একটি না তো, আমরা কি কি পড়লাম? আমরা এতক্ষণ শুরু করেছিলাম পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, বচন, সংখ্যাবাচক শব্দ।
উপসর্গ ও অতিরিক্ত শব্দ। আমরা 5টি অধ্যায় শেষ করেছি আজকের ক্লাসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি মনে করেন যে রেকর্ড দেখার সময় স্যার আপনি অনেক দ্রুত বলতেছেন, রেকর্ডকে আটকে দিবেন, একই জায়গা 2বার শুনবেন, না বোঝা পর্যন্ত শুনতে থাকবেন। আর যদি সম্ভব হয় কোনো ক্লাস আমাদের সাথে যুক্ত হওয়া, তাহলে যুক্ত হবেন। আমরা আমাদের আজকের ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তবে মনে রাখতে হবে, আপনাকে বিরোচন অংশগুলো মুখস্থ করবেন। সমার্থক, বিপরীত, এক কথায়, পারিভাষিক, এগুলো মুখস্থ, এর কোনো বিকল্প রাস্তা নেই। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে, আপনাদের প্রস্তুতিকে শানিত করার জন্য আমাদের প্রত্যেকটি বাংলা ক্লাস রেকর্ড দেখার সময় 9-10 বোর্ড বই হাতে রাখার চেষ্টা করবেন। কারণ যে স্যারের প্রশ্ন করে উনি কিন্তু 9-10 বোর্ড বই থেকেই প্রশ্ন করে। সো আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট এই বইটি। তাহলে দেখুন, আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনারা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01896060800 থেকে শুরু করে 815 পর্যন্ত। অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে আসতে পারেন www.বিদ্যাবাড়ি.com, অথবা fb.com বিদ্যাবাড়ি, ফেসবুক পেজ, youtube.com বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেল। আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণ ক্লাস পাবেন। আমাদের সকল শিক্ষক যে বিষয়ে এক্সপার্ট, যে বিষয়ে এখানে পড়াচ্ছেন বিদ্যাবাড়িতে, এখানে গিয়ে দেখবেন বিদ্যাবাড়ির ইউটিউব চ্যানেল বিদ্যাবাড়িতে অনেকগুলো স্যারের বিস্তারিত ক্লাস আছে, যেটা আপনি হয়তো কোনোটা মিসিং থাকলে আপনি হয়তো আবার করে আসতে পারবেন। ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস আজকে এখানেই শেষ করছি। পরবর্তী অংশে, পরবর্তী সিরিজে আবার দেখা হবে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।